নমস্কার, শুভ সন্ধ্যা। 1 ঘন্টা 15 মিনিট লেট আজকে আমরা, ওরা অনেকটা দূর থেকে এসছে। তাছাড়া আজ ওদের স্পেশাল ডে, ওদের বিবাহ বার্ষিকী। বাকিটা ওদের থেকে শুনবো। ইন্ট্রোডিউস আজ আমাদের কফি উইথ জেডির স্পেশাল গেস্ট ঋতু, মেকআপ আর্টিস্ট, অর্গানাইজার, আর বাকি কি কি ওর নিজে মুখে বলবে। সাথে ওর হাজবেন্ড। এরকম ধরনের লাইফ লাস্ট 6 বছরে প্রথম, যেখানে আমাদের ইন্ডাস্ট্রির একটা কাপল যাদের বিবাহবার্ষিকী লাইভ একসাথে। 6 বছর না 9 বছর। বাকিটা তুই বলবি। তুই আমাদের দর্শকদের সবকিছু বল, তোর পরিচয়, কোথায় থাকিস, কি বৃত্তান্ত, সবকিছু। আজ তোর দিন। নমস্কার, আমি হচ্ছে ঋতু গাইন। আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট প্লাস একজন অর্গানাইজার প্লাস আমি মডেল শুটও করি। তো সেটা আমি পরিচয় না দিলেও চলবে। যাই হোক, আমি এখন একজন অর্গানাইজার আর মেকআপ আর্টিস্ট হয়ে পরিচিতি পাচ্ছি, আর এই পরিচিতি নিয়েই আমি আগাতে চাই। আর আমার বাড়ি হচ্ছে কাঁচরাপাড়া। অনেকটাই লেট হয়ে গেছে, অনেকটা দূর থেকে এসেছি। ওটা কোনো ব্যাপার না, যখন এসেই গেছি, যখন লেট হলোই, তখন সবকিছু আশা করা যাচ্ছে ভালোই হবে। একদম। আমাদের কেমন লাগছে অন স্ক্রিন দেখতে পাচ্ছি। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ ভগবানকে। গত সপ্তাহে ওর শোতে যদি আমি না যেতাম, তাহলে আজকের দিনে আমরা এই 3 জন একসঙ্গে বসে থাকতে পারতাম না। এটা একদম। সেই দিনকের আমার অনুভূতিটা বলি। সেদিনকের আমার অনুভূতিটা খুব 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 ভালো ছিল। আমি অনেকটা দূর গেছি এবং আমাকে গুগল এমন করে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গেছে। আমার মধ্যে তো বিরক্তি খুব একটা আসে না, আমার বিরক্তি খুব একটা আসেনি। বাট সবকিছুর পর ওখানে যাওয়ার পরে আমার যে রিসেপশনটা, সাথে অঙ্কন ব্যানার্জির হাতের রান্না, একদম। সাথে স্টুডিও ওনার নামটা কি জানো? শ্যামলী। শ্যামলীদির পারিবারিক অভ্যর্থনা, সবকিছু মারাত্মক কিছু একটা ভালো লেগেছিল। সাথে ওদের শুটিং এ থাকার কথা ছিল আমার 8 ঘন্টা, সেখানে মনে হয় আমি 2 ঘন্টা, 2.5 ঘন্টা, প্রায় 2 ঘন্টা ছিলাম। 2 ঘন্টার বেশি। 2 ঘন্টার আড়াই বেশি ঘন্টার ছিলাম। মতো। সাথে অযাচিত ভাবে আমাকে একটা খুব সুন্দর পাঞ্জাবি গিফট করেছে, যেটা আমি খুব পছন্দ করি। আমার খুব পছন্দ হয়েছে আজকে। আমার দেওয়া পাঞ্জাবিটা পরেই আমার সাথে একটা শোতে বসে আছে, মানে এটা আমার সত্যি খুব লাগে। ব্যাপারটা হচ্ছে, আমি পাঞ্জাবি পরতে ভালোবাসি, আর আমাকে কেউ ভালোবেসে দেবে, আর সেটা আমি পরবো না, এটা এখনো অবধি হয়নি। আর তত বড় মানুষ আমি হতেও চাই না কোনোদিন। এইভাবে থাকলেই তত বড় মানুষ আমি কোনোদিন হতেও চাই না। যাই হোক, বরের সঙ্গে আলাপ করা। তুমি তোমার নাম বলো একটুখানি। নমস্কার, আমার নাম সৌমিত্র গাইন। তোমার থেকেই শুরু করি। আর তুমি খালি বলো তোমাদের বিয়ের ঘটনাটা বলো, আর কিচ্ছু বলতে হবে না। এটাই আজকের হিট গল্প। বিয়ের ঘটনা অ্যারেঞ্জ ম্যারেজ। ও, তোমাদের অ্যারেঞ্জ ম্যারেজ? শিল্পীদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়? দেখে কেউ বলবে না, দেখে কেউ বলে না। ভেরি গুড। সবাই বলে লাভ ম্যারেজ। সবাই বলে কিন্তু লাভ আমাদের বিয়েটা অনেক লেট করে হয়েছে, দেখাশোনা আগে হয়েছে, তাও প্রায় 6-7 মাস পরে টাইম বিয়ে পেয়েছিলাম, টাইম সেখানে পেয়েছিলাম। গল্প গুজব ওইভাবে আস্তে আস্তে নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছিলাম, তৈরি হয়েছে। তারপরে এগিয়েছি। ঠিক আছে, ওই তো বললাম, ওই যে বললাম যে সাবজেক্ট ওটাই, যেন তেন প্রকারেণ আমরা ভালো কিছুই করি দিনের শেষে। আর কথা বলার যে সুযোগ পাওয়াটা, এটাও কিন্তু একটা বড় ব্যাপার, তাই তো? একদমই। যাই হোক, তোর বর তো বলতে লজ্জা পাচ্ছে, তুই বল। ও এমনি একটু কথা তাদের বলে। বিয়ের ঘটনাটাই বল। বিয়ের ঘটনা বলতে, বাড়ি থেকে একটু, তখন আমার বয়সটা অনেকটাই ছোট, দেখতে পাচ্ছিলাম ফ্যামিলি কিছু প্রবলেম। আর আমার দিদি আছে, আমরা 2 বোন। হ্যাঁ হ্যাঁ। তো দিদির একটা রিলেশন ছিল বলে দিদি তখন বিয়ে করতে রাজি হয়নি। তো বাবা বলেছিল যে তাহলে, আমার অনেকগুলোই সম্বন্ধ এসেছিল তখন, বাড়িতে সম্বন্ধ আসতো। বাবা বললে ঠিক আছে, তাহলে আমি রাজি আছি, মেয়েকে বিয়ে দেবো। তারপরে যাই হোক, ঘটকের সাথে আলোচনা হলো। এমনি আশেপাশ থেকে যে সম্বন্ধগুলো ছিল ওগুলো রাজি হয়নি। তারপর ঘটক দেখি, তারপর এমনি না কিন্তু, ঘটক দেখি সম্বন্ধ হলো।
তারপরে সাথে 6টা মাস টাইম পেলাম, গল্প গুজব ঘোরা ফেরা। মানে দেখতে এসেছিল বাড়িতে? মনে আছে কি কি খেয়েছিলে? মা কালী, এই একটা আমার হেভি এই একটা ইচ্ছে ছিল, এটাই পূরণ করতে পারলাম না, এটার জন্য রুমা দাশগুপ্ত দায়ী। বেশ একটু দেখতে যাব, মেয়ে দেখতে যাব, তারপরে খাবো দাবো অনেক কিছু। খাওয়া দাওয়ায় কমতি কিছু রাখিনি, যেটা যা দরকার একদম সেটাই সেটাই হয়েছে। মানে একটা লাভ ম্যারেজে কি হয়, বাড়িতে একটা ভয় থাকে যে বাড়ির লোক জানতে পেরে যাবে। দেখে শুনে বিয়ে হয়েছে তো কি হয়েছে, এরকম অনেক ভয় আছে আমাদের মধ্যে। এরকম অনেক কিছু আমাদের লাইফে ঘটে গেছে, যেগুলো কিনা বাড়িতে এসে বলতে ভয় পেতাম যে না বললে যদি বাড়িতে বকা দেয়, মার দেয়। কিন্তু সত্যি কথা দুজনের মধ্যে কিছুটা মিল খুঁজে পেয়েছিলাম বলে লাস্টে কেউ কোনো একটা সমস্যার জন্য হয়তো বাড়ির লোক একটু মিসবিহেভ করছিল, কিন্তু যখন গিয়ে আমি একদম সোজা স্ট্রিক্টলি বলে দিয়েছি না আমি যদি বিয়ে করতে একে করবো তাহলে করবো, তখন আর কেউ কিছু বলেনি। তারপরে বিয়ে হলো, তারপর থেকে এখনো পর্যন্ত 9 বছর কাটিয়ে এই যে 10 বছরে পা রাখছি। ভাবা যায়। আর জানিস তুই যে বাড়িতে এসছিস তাদের কত বছরের বিবাহবার্ষিকী হবে এবছর? আমার এবছরের বিবাহবার্ষিকী হবে 30 বছর। 30 বছর। আন্দাজে তো ভালো। না না, 28 বছর ছেলের বয়স কথা বলেছে। ও আচ্ছা, আইডিয়া করে আর 2 বছর। 30 বছরের Confidence ভালো বিবাহবার্ষিকী আমাদের, সবকিছু ঠিকঠাক থাকলে 25শে নভেম্বর আমাদের 30 বছরের বিবাহবার্ষিকী। দাদার জন্মদিন বলে 6 তারিখের সামনে। ঠিক আছে, তোরা তোদের মনিটর দেখতে পাচ্ছিস তো? মনিটরটা দাঁড়া এক সেকেন্ড। যাই হোক, আমাদের আড্ডা তো সারাক্ষণই চলবে। এবার বলি, তোরা তো কিছু বলছিস না, আমি বলি। আরে তোদের প্রফেশনের কথা পরে, আজ তোদের প্রথম এমন একটা লাইফ সত্যি? করছি যে লাইফটাতে মানে এটা আমার কাছে একদম নতুন একটা সাবজেক্ট। সেটা হলো Subject, কারোর বিবাহবার্ষিকীর দিনটা স্পেশাল, আর সেই স্পেশাল দিনে আমি আমার পাশে তাদের পাবো বা তাদের পাশে আমি থাকতে পারবো, এটা না, আমার সেদিন কাছে ভগবানের দেয়া যখন অনেক বড় আশীর্বাদ। তুমি আমাকে ডেটটা দিয়েছিলে আমি একটু মানে অবাকই হলাম যে এটা কি হলো। এরকম একটা ঘটনা আমার সাথে এর আগেও ঘটেছে। ও আমার আশা যখন- আমরা কোনোদিন ভাবতে পারিনি যে এই ডেটের মধ্যে এই ডেটটা পড়বে। এরকম একটা ডেট আমার সাথে কি হয়েছিল, আমার মেয়ে যখন মানে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমাকে যখন ডেটটা দেয় ওই 30 তারিখটাই দিয়েছিল, হ্যাঁ, অ্যানিভার্সারি ডেটই দিয়েছিল। তখন আমি কিন্তু একটু কনফিউজ হয়ে গেলাম, আর সবাই আমাকে একটু বলছে এটা কি হলো, এটা কি ম্যাজিক যে একই দিনে তোরা কি অনুষ্ঠানটা কি একই দিনে ফেলতে চাইছিস, একবারে বিবাহবার্ষিকী একদিকে মেয়ের জন্মদিন। জন্মদিনটা তখন আমি কোথাও গিয়ে না এটাকে একটু আকপিস করা যাক, যেহেতু আমার সিজার হয়েছিল তখন আমি ডেটটা একটু মানে ওর বার্থডেটা একটু আগে করি, তারপর ও 18 তারিখে করে দিয়েছিলাম। তাই। আর 12 দিন পর ডেট ছিল। আচ্ছা আচ্ছা। তা আমি এটা করিনি ডাক্তার- শুধুমাত্র ডাক্তার এই এই কারণে। করেনি। সত্যি কথা বলতে এত বছর এত অ্যানিভার্সারি পালন করেছি, এইরকম একটা ব্যাপার আর এরকম একটা ভাইব মানুষ ভালো লাগছে এটাই। কোথা থেকে কিভাবে পরিচয় রিয়েলি হয়ে এটা যায়। খুব ভালো লাগছে। এটার জন্য যার সব থেকে বেশি থ্যাঙ্কস পাওয়া উচিত সেটা হলো মনে হয় অঙ্কন, না? হ্যাঁ, এটা একদম একদম অঙ্কন। অঙ্কন দাদা একদম অঙ্কনদা সত্যি কথা বলতে আমি তাকে আমার নিজের দাদার না, আমার ভাই নেই কিন্তু আমি ভাই দাদা যাই বলেন না কেন খুব মিস করি। আর সেই জায়গায় গিয়ে দাদার কাছ থেকে এতটাই ভালোবাসা পাই, বা কোনো দিক দিয়ে বোঝানো থেকে শুরু করে কোনো কিছু নিয়ে খুব ভালো বিহেভিয়ার দিক দিয়ে সত্যি বলছি। এটাই তো সব থেকে বড় জিনিস। এটা হচ্ছে অরিজিনাল মানুষের বিহেভিয়ারটাই তো ফার্স্ট। ইন্ডাস্ট্রিতে ভালো মানুষের সংখ্যা বেশি আছে বলেই এখনো অবধি সবকিছু ঠিকঠাক চলছে। খারাপ মানুষ তো থাকবেই, থাকবেই। খারাপ থাকবেই। খারাপ মানুষ না থাকলে এরকম কোন ভালোর দাম ব্যক্তি আছে যে বলতে পারবে আমার সব ভালো, সবাই যদি ভালো করে কেউ তো একটা খারাপ থাক। তাহলে তো 5টা আঙুল সমান হয়ে যেত। সব থেকে বড় কথা কি, আমি আমাদের ইন্ডাস্ট্রির কারোর সাথে যখন আমার কথাবার্তা চলে আমি তাকে একটা জিনিস বোঝাই, কে কি করলো, কার কি ব্যাকগ্রাউন্ড সেটা দেখো না, দেখো হচ্ছে প্রফেশনে এসে সে কি কি করছে। একদম একদম। আমাকে একজন বলছে দাদা ওর না ও এইটা এটা তো তো মানে হচ্ছে কি সে খুব ভালো ছবি তোলে। আমি বললাম ওর ছবিটা কিন্তু ভালো তোলে। ওর জায়গায় একদম পারফেক্ট আছে। ঠিক আছে,
কার বাড়িতে দুটো বউ আছে, কে কার শালির সাথে ঘুরতে গেছে, এটা জেনে ভাই আমাদের কি হবে? একদম আমাদের কি হবে? আমরা যদি আমি যদি একটা বউ নিয়ে থেকে আমি যদি কাজের জায়গায় গিয়ে ধেড়িয়ে দিই, তাহলে সেই লোকটা আমাকে কি বলবে? সেটাই তো। সেই লোকটা আমাকে কি বলবে? সত্যি কথা বলতে আগে মানে সংসার লাইফটা এখনো আছে তখনও ছিল, কিন্তু তখনের থাকা আর এখনকার থাকার মধ্যে অনেক অনেক ডিফারেন্স। ঠিক মতো আমার বাড়িতেও থাকা হয় না। আজকে যখন ওরা আমার জন্য সবকিছু নিয়ে আসছে, আমি একা একা দমদম স্টেশনে বসে রয়েছি, আমি অনেকটা ঘুরেছি, ঘুরে যা যা আমার দরকার ছিল আমি নিয়েছি। প্রায় 1 ঘন্টার কাছাকাছি আরো বেশি আমার কথা হয়েছে। তারপরে ঘন্টা আমি বেশি, যখন ওভারব্রিজ থেকে ওরা আসছে, কোথাও গিয়ে মনে হচ্ছে আমি এতটা ব্যস্ত হয়ে গেছি যে আজকে ওরা আমার জন্য এখানে আসছে, একসাথে আমরা আসছি না। আমি ওটার ভিডিও ফুটেজ নিয়েছি যে আজকের দিনটা আমরা অন্যান্যবার বাড়িতে কাটাই, কিন্তু সেই জায়গায় গিয়ে আজকে এমন একটা দিন এসেছে যে আমার সাথে দেখা করতে ওরা আসছে, আমরা 3 জন এক জায়গায় হব, তারপর একটা কোথাও যাবো। অন্যান্যবার বাড়ির লোকজন থাকে, কিন্তু সেটাও ভালো লাগে, কিন্তু এই বিষয়টা একটু অন্যরকম যে আমার কাজের লাইফের কারোর সাথে আমি আমার অ্যানিভার্সারি সেলিব্রেট করব, এত কথা শেয়ার করব। যাক, ওপর থেকেই তো সবকিছু লেখা থাকে। একদম, এটাও আমার ছিল। আমারও 54 বলেই ফেলি, 54 আর তো 6 দিন 7 দিন বাকি। আমার জীবনেও এরকম একটা অভিজ্ঞতা প্রথম। যাই হোক, তোকে অনেকে উইশ করেছে, উইশটা পড়ি একটুখানি। সোমেখা শিকদার লিখেছে, হ্যালো দাদা। হ্যালো সোমেখা। সোমেখা খুব শিগগিরই অর্গানাইজার হিসাবে আমাদের ইন্ডাস্ট্রিতে পা দিচ্ছে। আচ্ছা, শুভ নবমিতা, হ্যাপি অ্যানিভার্সারি টু বোথ অফ আর স্যার, লাভ ইউ। হ্যাপি অ্যানিভার্সারি তোদের বলেছে, থ্যাংক ইউ। আর লাভ ইউটা আমাকে বলেছে, লাভ ইউটা তোদের বলেনি। মধুমিতা মাইতি লিখেছে, হ্যাপি অ্যানিভার্সারি বোথ অফ ইউ, আজকের দিনটা খুব ভালো করে কাটিও, মজা করো। মজা করছি। ঠিক আছে, এটা মধুমিতা লিখেছে আমাদের। আচ্ছা, থ্যাংক ইউ মধুমিতা। খুব মজা করো। সোমেহা শিকদারও লিখেছে, হ্যাপি অ্যানিভার্সারি। যাই হোক, সাবজেক্টটা কিন্তু বেশ মাখো মাখো, ব্যাপারটা আমার খুব ভালো লাগছে আজকে, ফিলিং গুড। দেরি হয়েছে, 1 ঘন্টা 15 মিনিট দেরি হয়েছে, বাট ঠিক কিন্তু আছে। এটা না আমার লেখা, আমার সব জায়গাতে টাইম লেট কেন? দেখ, লেট আমার জন্য সবাই ওয়েট করবে, মানে আমি কোথাও একটু টাইমলি পৌঁছাতে পারি না। যদি তুই কোথাও বেড়াতে যাস, ট্রেনের টাইমিং এ তুই কি করবি? হয় আমার সাথে ট্রেন সব বেরিয়ে শেষ যাচ্ছে, হয়ে গেল। চোখের সামনে দাঁড়িয়ে আমি দেখছি, সব শেষ। তুই ফ্লাইটে করে যাচ্ছিস, ওটা জানি না সব mistake, আর সব কোনোদিন mistake। জানি না কোনোদিন ওটা পূর্ণ হবে কিনা। এখন অবশ্যই হবে। আরে আমরা শুক্রের প্রফেশনে আছি, আমাদের যা যা মনের ইচ্ছা সব পূরণ হবে। মিলিয়ে নিস আমার কথা, মিলিয়ে নিস আমার কথা। শুধু পূরণ আমি হবে মানে শুধু কি? চাই আমার কাছের মানুষগুলোকে নিয়ে আমি যেন একটু ভালো থাকতে পারি, তাদের ভালোবাসা, তাদের আঁকড়ে ধরে যেন বাঁচা, মানে এইগুলোই আমার জীবনে। বড় কোনো স্বপ্ন নেই। স্বপ্ন আমি বড়ই নিজেকে একটা। সত্যি কথা বলতে আমি খুব বড় নিজেকে ভাবি না, ভাবার ইচ্ছেও নেই। আমি শুধু চাই যে সবাইকে নিয়ে মিলে মিশে কাজ করব। আমার এই কাজের প্রফেশনটা, এটা আমার ছোটবেলার একটা স্বপ্ন। আমি ঘরে বসেই তুলিনি, নাড়াচাড়া করতাম, কিন্তু কোনোদিন এইটা ভাবিনি যে আমি হঠাৎ করে এরকম একটা লাইনে চলে আসবো। এবার কারোর জন্য বলে না কেউ থাকে। ফার্স্ট স্টপ। আচ্ছা, দিস ইজ নট লাইন, ইটস এ প্রফেশন। এটা আজকের পর থেকে কেউ কখনো যদি তার মুখ থেকে বলে ফেলেও মাই মিস্টেকলি, সঙ্গে সঙ্গে এটাকে আটকাবি, আটকে দিয়ে বলবি ম্যাম বা স্যার, দিস ইজ নট লাইফ, এটা প্রফেশন। ওকে, কন্টিনিউ। প্রফেশন হয়তো আছে, কিন্তু বলে না কোনো কিছুর পিছনে কেউ নিশ্চয়ই থাকে, না হলে এই জায়গায় আমার পেছনেও কেউ একজন আছে। তুমি অবশ্যই এটা থাকতে করো, হবে। তুমি এটা করলে নিজেকে তুমি একটা জায়গায় দেখতে পাবে, তুমি এটা করলে তুমি একটা সাকসেস পাবে। সেরকম আমার পেছনে করে, নাহলে আমি কোনোদিন এগুলো নিয়ে ভাবিনি। শোন, আমাদের ভগবান যাদেরকে এই প্রফেশনে পাঠায়, শুনতে খারাপ লাগলেও মজা হলেও আমাদের পেছনে কেউ না কেউ থাকে, তাই তো? একদম। বলছিস তো, এটা আমি ভালোও থাকে মন্দও থাকে। কারণ কি বলতো? কারণ আমাদের পেছনটা খুব সুন্দর, তাই জন্য। আমি অন্য কিছু আন্দাজ করেছিলাম। কারণ দেখ, আমাদের মানুষ পেছনে লাগে, আমাদের মানুষ পেছনে থাকে, বদনাম কমন কথা তো পেছনই আছে। একদম পেছন পেছনে। সুন্দর থাকলে ভাই লাগবেও, এটা একদম। থাকবেও, বাস থাকবেও, সাবজেক্ট।
সুতরাং আমরা এসছি মজা করতে, আনন্দ করতে, মানুষকে আনন্দ দিতে। আমাদের কাজের মাধ্যমে আমরা সবাইকে, উল্টো দিকের মানুষকে আনন্দ দিই, তাই তো? মধুমিতা লিখেছে, থ্যাংক ইউ দি, তোমাদের দুজনকেই খুব সুন্দর লাগছে। তোদের দুজনকে খুব সুন্দর লাগছে, ইয়েস, খুব সুন্দর লাগছে। আর দাদাকে আজকে খুব ভালো লাগছে, কারণ এই পাঞ্জাবিটা ওরা গিফট করেছে, সেজন্য ভালো লাগছে। আর রুমা ম্যাম এটা দেখে বলেছে বাহ। রুমা ম্যাম হচ্ছে আমার মানে আমার ড্রেসার, মানে আমার মিসেসের কথা বলছি, বুঝতে পেরেছি। যে আমাকে যত একটা- আমার কালেকশন, একটা মানুষ লাইফে আসার পরে তখন গিয়ে এটাই হয় যে তোমার চয়েস গুলো তখন সেখানে খাটে না। একটা ছেলের বিশেষ করে, একটা মেয়েরও হয়, কিন্তু ওর দিক দিয়ে আমি যেরকম বলি, ওর যাবতীয় ড্রেস আপ থেকে শুরু করে না বলবে সবকিছু হুম। আমি চয়েস করবো, তবে ও পরে, নাহলে ওটা আমাকে জিজ্ঞাসা করে না, কিন্তু ও দাঁড়িয়ে থাকবে, আমি বের করে দেবো পড়বে। একটু কাপটা নিয়ে নাও। দেখ, আজকের খাটনির সব থেকে বড় খাটনি আমি খেটেছি, তার জন্য আমাকে থ্যাঙ্কস দিবি। সেটা ওদের জন্য দুটো লাভ কাপ তৈরি করে নিয়ে এসেছি আমি, আচ্ছা লাভ সাইন দুটো কাপ তৈরি করে নিয়ে এসেছি। আচ্ছা, আমাদের আচ্ছা। কাপ তো সাধারণত এরকম হয়, আচ্ছা, কফি উইথ জেনির কাপই এরকম হয়, কিন্তু তোর এই কাপটা স্পেশাল ভাবে তৈরি করে নিয়ে এসেছি। গোলাপটা সামনে দাও, গোলাপটা ভুলে যাব, গোলাপটা ওর বউকে সামনে দেবে। নতুনত্ব তো কিছু থাকতে হবে আমাদের। সেটাই। যখনই কফি খাবো, চা খাবো, তখন কি করব? আগে জল খাবো, আচ্ছা, ঠিক আছে? কারণ আমি কিন্তু জলকে রিপ্রেজেন্ট করি অলওয়েজ। আমি খাই না, হবে না, আমাকে বোঝায় জল খা, জল খা, জল না, খা, না, কিন্তু তোকে- আমি- তোকে যে এত বোঝায়, কম হয়ে যায়, এত জল খাওয়া যে কম তোকে হয়ে যায়। বোঝায়, তার জন্য আমার বোঝানোটা তুই আজকের পর থেকে শুনবি, কারণ তুইও একটা মেয়ে সন্তানের মা। তুই যদি জল কম খাস, তুই তোর মেয়েকেও জল কম খেতে বলবি, না, তুই মেয়েকে জল ও খাওয়াবি আমার না। কোনো কথা শোনে না, ও শোনে না তো? যথেষ্ট বেস্ট। সুতরাং আজকের পর থেকে তুই জল খাবি এবং তোর মেয়েও জল খাবে। কারণ জল কি হতে পারে, জল খেলে কি হতে পারে, তার সব থেকে বড় উদাহরণ তোর সামনে বসে আছি আমি, তোর সামনে আমি বসে আছি, যে জল খেলে কি হতে পারে। বাট আমি খুব এক্সট্রিম জল খাই, যেটা হয়তো সবার উচিত না, কেউ পারবেও না এতটা জল খেতে। 12 লিটার জল খাই, জানিস, সারাদিনে 12 লিটার জল খাই। বাট আমার আমার শরীর নিয়ে নিয়েছে ওটা, যে এই লোকটা অভ্যাস হয়ে গেছে, অভ্যাস হয়ে এর গেছে। অভ্যাস হয়ে গেছে। কিন্তু ডক্টর যখন শুনেছিল 12 লিটার জল খায়, তখন ডক্টর বলেছে আপনার কিডনিতে প্রবলেম হয়ে যাবে। অনেক আমি তাকে এটা প্রমাণ করে দিয়েছি, কিডনিতে প্রবলেম তখনই হবে যদি তুমি টয়লেট চেপে রাখো, তাহলেই তোমার কিডনিতে প্রবলেম হবে, না হলে কিডনিতে প্রবলেম হবে না। আমি সঙ্গে সঙ্গে এই যে লাইভে বসবো তার আগে কমপ্লিট করে নিলাম। কেন? সুস্থ থাকতে হবে ভাই। নিজে সুস্থ না থাকলে, নিজে না এই হাসতে profession-এ- পারলে মানুষকে হাসাবো কি করে? এই প্রফেশনে আসার পর থেকে জল তো খাওয়া দূরে থাক, ঠিক মতো খাওয়াটাই খাওয়া হয় না। মানে সারাটা দিন এত স্ট্রেস যায় না, মানে ভাবা যায় না। দেখ, কাজ যখন ভগবান তোকে দেবেন না, কাজ যখন তোকে ভগবান দেবেন, তখন তোকে তোকে এটা ভাবতে হবে যে ভগবানের কাছে কাঁদছে ভগবানের কাছে হাঁ করে বসে আছে প্রচুর মানুষ। অবশ্যই। সেখানে ভগবান যদি তোকে কাজ দেন, নিজের থেকে আমাকে দিচ্ছে, আমি সেখানে দু হাত ভরে নিচ্ছি। ব্যাস। আমি ফেরাবো না, কোনো কিছুকে আমি ফেরাতে আমি পছন্দ করি না। পছন্দ করি। আর আমার সত্যি কথা, কথার দামটা আমি বেশিই করি। তাতে আমার যদি একটু মানে লেট হয়, যাই হোক, কিন্তু আমি তাও কথা দামটা রাখার চেষ্টা করি সবসময়ের জন্য। মানে এক কথায় হচ্ছে, মানে তোর ফ্লাইটে করে যখন তোর কাছ থেকে চেন্নাই থেকে কাজ আসবে, ম্যাড্রাসে কাজ আসবে, তখন ফ্লাইটের পাইলটকে তোকে বলতে হবে 1 ঘন্টা পরে আসছি। আপনি যতক্ষণ একটুখানি ফ্রেশ হয়ে নিন, আসছি। সেটাই তাই তো? ওরকমই একটা ব্যাপার। আমার কেন জানি না সব জায়গাতে আমার লেট। বললাম না, আমি বলছি আমি এই যে 9টায় ঢুকছি বলে আমার স্টেশনে ঢুকছি আমি 10টায়। কি হলো, চোখের সামনে ট্রেন বেরিয়ে যাচ্ছে, আর নাহলে ব্যাগটা নিয়ে দৌড়ে দৌড়ে ছুটছি। এটা রোজকার ব্যাপার হয়ে গেছে আমার কাছে। দেখ, হ্যাবিট চেঞ্জ করতে হবে নিজের জন্য। মেন কথা বাড়িতে নিজের সব সন্তানের গুছিয়ে বেরোতে হয় তো, এবার ওইটা হচ্ছে সারাদিন জন্য তারপরে এর পেছনে মানে মেয়ের পুরো পেছনে সব অনেকটা গুছিয়ে দেওয়া, ওইখানে সময়টা চলে যায়। আমি সবসময় বলি যেখানে জানো একটু আগেই যাও, একটু আগে যাও, সে আগেই যে টাইমটা পায় না, সে আগেই টাইমটা পায়, এই সব গুছিয়ে টুছিয়ে তারপর লেট ইজ আ হ্যাবিট। এটা একদমই তো। লেট করা একটা হ্যাবিট। এটা মানে আমার আছে। আমি জ্ঞান দিচ্ছি তোকে, তো আমার বাড়িতেই আছে আমার মেয়ে, আমার মেয়েই আছে, কাকে না, কি তোমার বলছি? কথা শুনে জলটা খেয়ে নিই। একদম খাবি।
শর্মিষ্ঠা ব্যানার্জি লিখেছে এ ওয়ার্ম কনগ্রাচুলেশন বোথ অফ ইউ, হ্যাপি অ্যানিভার্সারি। শর্মিষ্ঠা ব্যানার্জি হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির একজন বড় আচ্ছা, অর্গানাইজার, নমস্কার। সাথে ভীষণ সুন্দরী একজন মহিলা, আচ্ছা, ভীষণ সুন্দরী মহিলা, দারুণ কথা বলে শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা লিখেছে এ ভেরি গুড ইভিনিং দাদা, ভেরি গুড ইভিনিং। সামনেই শর্মিষ্ঠার শো, খুব ভালো শো হবে, দারুণ একটা দিন শর্মিষ্ঠা আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে গিফট করবে, আমি 100% শিওর। আমি আসার আগে আমাকে অনেকজন বলেছে দাদার কাছে যাচ্ছ তো, পোস্টার দেখে নিয়েছি। আমি বলছি অনেক কংগ্রেচুলেশন, যাও যাও, অনেক আড্ডা দাও। তারপরে অন্বেষা মন্ডল লিখেছে ওয়াও, হ্যাপি অ্যানিভার্সারি বোন অ্যান্ড বোনাই। এটা আমার দিদি, ও মা, তার মানে আমার লাইভটা দেখছে। অন্বেষা থ্যাংক ইউ আমাদের লাইভে থাকার জন্য। মেয়ে কি মেয়েকের কথা শোনে সেটা বল একটু, ও মেয়ে কার কথা শোনে সেটা একটু বল। অবশ্যই, ও আমার মেয়ে হতে পারে কিন্তু ওর মিমি বলতে অজ্ঞান একদম। ও মানে এর কথা শুনে, অন্বেষার কথা প্রচুর, শুনে। প্রচুর। মানে যা ওর বলবে, পুরোটাই ওর কোয়ালিটির মতন, মানে আমার যা কিছুই না। বলবে সেটাই। দেখতে হচ্ছে ওর বাবার মতন, আর কথা আমার দিদির মতন সবকিছু, হাঁটা চলা আমার মতো কিচ্ছু পাই। সত্যি কথা বলতে যখন মেয়েদেরকে দেখে বলে বাবার মতন দেখতে, এর থেকে বাবার কাছে আর কিছু পাওয়াটা থাকে না। আমাকে যদি কেউ বলে আমার মেয়ের আমার ওয়াইফের মতন দেখতে, মানে আমি কেঁদে ফেঁদে ফেলবো, এরকম ব্যাপার, আমি কেঁদে ফেঁদে ফেলবো। এটা যাই হোক। শুনে এসছি, বাবারা মেয়েরা সবসময় বাবার মতন হলে নাকি সুখী হয়, আর ছেলেরা সবসময় মায়ের মতন হলে নাকি সুখী হয়। একদম একদম সত্যি কথা বলতে আমরা এসেছি মানুষকে আনন্দ দিতে, আনন্দ দেব, এনজয় করব, প্রচুর কিছু করব, ভালো কিছু করব। এবার বল, প্রফেশনে আসার পর, প্রফেশনে আসার পর কার কার সাথে কাজ করেছিস, কতদিন এসছিস এই প্রফেশনে, কতদিন এসছি। এবং তুই তো একজন মেকআপ আর্টিস্ট নাকি? হুম, হ্যাঁ, তোর তোর গুরু কে ছিলেন? তাহলে পুরোটা খুলে বলি। আমি ছোট থেকেই এই বিষয়টা নিয়ে নাড়াচাড়া করতাম, কিন্তু কখনো এই বিষয়টা নিয়ে ভেবে দেখিনি। কিন্তু ওই যে বললাম, কেউ একজন আছে যে মাথার মধ্যে আমাকে নাড়িয়ে দিয়েছে যে এটা নিয়ে তুমি কিছু করো, করো। আর এটা দিয়ে কিছু আগাও, কারণ তুমি নিজের পায়ে দাঁড়াও, তুমি সবসময় কারোর উপর নির্ভর হয়ে থেকো না। একদম। তো কোথাও গিয়ে আমাকে বলাতে আমার মনে হলো হ্যাঁ ঠিক আছে, এর সাথে আলোচনা করলাম। তারপর আমার বাড়ির আমার পাশেই এক ফ্রেন্ড আছে, ও এই বিষয়টা নিয়ে আগালো, ওর সাথে সাথে আমিও গেলাম। কোথায়? আমাদের বাড়ির পাশে একজন কাজ শেখায়। বললাম না, এটা আমার পুরো নর্মাল, আমি এগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা ছিলাম না। তারপরে ওখানে গিয়ে কাজ শিখলাম, সেটা আমাদের পাড়ারই একজন। শিখে যখন আমি প্রথম সপ্তাহে কাজে গেলাম, মানে ক্লাস করছি, আমার কাছে হঠাৎ করে একটা বুকিং আসলো। ভেরি গুড। আমার কাছে কিচ্ছু নেই, না আমার ঘরোয়া জিনিস আছে। আমি একে বললাম যে আমার এরকম কাজ এসছে, আমি সব প্রোডাক্ট তুলতে হবে। ও বলছে ঠিক আছে। ও এক কথায় আমাকে ছেড়ে দিয়েছে। আমার সাথে গিয়ে প্রোডাক্ট তোলা থেকে শুরু করে সব কিছু নিয়ে কাজ করলাম। একদিনে 2টো কাজ পেয়েছিলাম, ওটারই আবার সেকেন্ড দিন বুকিং ছিল, আবারও কাজ করলাম। তারপরে গিয়ে মানে প্রফেশনে আসার কতদিনের মধ্যে? 1 সপ্তাহ। ভেরি গুড। বলছে ঠাকুর আমার সাথে সাথ দিয়েছে। বাহ বাহ বাহ। আর এই মানুষটা দেখ, ভগবানেরও বিজ্ঞাপন দরকার। কোন ভগবানকে তুই বিশ্বাস করিস সেটা বল। আমার বাড়িতে আমার রাধা গোবিন্দ আছে, আমার বাহ। 2 গোপাল আছে, আমার হরি আছে, মানে এদেরকেই দিয়ে আমি ঠিক আছি। তারপর তো মা বাবা সবথেকে এদেরকে তো বড় আমি জিনিস বিপদে ডাকলে পাই। একটা সেকেন্ড একটুখানি শর্মিষ্ঠা ম্যামের জন্যই ইয়েটা কমেন্টসটা পড়া। শর্মিষ্ঠা ব্যানার্জি ম্যাম লিখেছেন থ্যাংক ইউ সো মাচ দাদা, কিপ ব্লেসিংস মি অলওয়েজ। দাদা আড্ডাটা দারুণ হচ্ছে, লাভ দিস মোমেন্ট। থ্যাংক ইউ। খুব শীঘ্রই আপনাকে ডাকবো, যেহেতু আপনার সামনে শো আছে, আপনি আপনার টাইম আমাদেরকে বলবেন, বিকজ যেহেতু আপনার শো আছে, শো এর আগে করবেন না পরে করবেন সেটা জানিয়ে আমাকে অবশ্যই জানাবেন। আপনাকে আমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডাকবো। কন্টিনিউ। তো তারপরে ওখান দিয়ে কাজ শিখে কাজ করছি, অনেকগুলোই কাজ করলাম। কাজ করার পরে হঠাৎ করে সব প্রোডাক্ট কিনে আস্তে আস্তে বাইরের দিকে বেরোলাম। তার মধ্যে আমার একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করি। রাজা কুন্ডু, তার একটা সেমিনার ছিল, ঈশাদে অর্গানাইজ করেছিল। তার সাথে আমার কন্ট্যাক্ট হয়, ওখানে যাই, সেমিনারটা করি। সেইখান থেকে কেন জানি না আমার ওই প্রোফাইলের ফটোটা থেকে আমার সবকিছু ঘুরে দাঁড়ালো। মানে যেটা তো প্রোফাইলে আছে। ফার্স্ট ফার্স্ট ওটাই আমি
একটা রেজিস্ট্রেশন দিয়ে ওখানে আমি সেমিনারে যাই, ওটা কন্টিনিউ করি। তারপর থেকেই বাইরে কাজে বেরোনো, অনেক মানুষের সাথে চেনা জানা। হঠাৎ করে বাইরে কাজে বেরোতে বেরোতে একটা শুটে গেলাম ঈশাদি, ওখানে গিয়ে দেখলাম ও অর্গানাইজ করেছে, ওখানেও আমি একটা অ্যামাউন্ট দিয়ে রেজিস্ট্রেশন দিয়ে শুট করি। বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে আমার কি মনে হলো যে না, ও আমার থেকে ছোট, ও যদি করতে পারে আমি কেন আমি পারবো কেন না? করতে পারবো? একদম ভেরি গুড, একদম। এটা আমার মাথায় হট করে ঢুকলো। এই চেষ্টাটা করেছে বলেই তারপরে কোথাও গিয়ে আমি এটা নিয়ে, আমি কিন্তু কিছু, আমার এগোতে কোনো পারছে। এক্সপিরিয়েন্স নেই, আমি ওটা নিয়ে নাড়াচাড়া করে, ওটা নিয়ে আমি ঘাটাঘাটি করে এর কাছ থেকে ওর কাছ থেকে করে একটা শুট অর্গানাইজ করলাম। সেটা করেছিলাম চাকদা বিষ্ণুপুর। সেটা আমার, হ্যাঁ সেটা আমার বাড়ির পাশেই। কিন্তু ওখানে ব্যাপারটা কি হয়েছিল, আমাকে একটা বান্ধবী হঠাৎ করে আমাকে ফোন করে বলছে আমার একটা স্টুডিও লাগবে, কালকে আমার একটা স্টুডেন্ট এক্সাম আছে, ও বিউটিশিয়ান কোর্স করে। তা আমি বললাম ঠিক আছে, আমি দেখছি। তা আমি বলছি ঠিক আছে, কবে লাগবে? বলছে কালকেই। আমি এক রাতের মধ্যে ক্যামেরাম্যান ঠিক করলাম, স্টুডিও অর্গানাইজ, এই ল্যাঙ্গুয়েজটাকে একটু চেঞ্জ করে দিলাম, যখনই ক্যামেরাম্যান বলবো তখন আমরা ফটোগ্রাফার বলবো। আচ্ছা ঠিক আছে, ওটা ফটোগ্রাফার, ঠিক আছে। ফটোগ্রাফার ঠিক করলাম, তারপর স্টুডিও রেন্টে নিলাম, সবকিছু নিয়ে একদিনের মধ্যে পরের দিন সকালবেলা প্রায় 20 জনকে নিয়ে আমি চলে গেলাম ওখানে। 12টা মডেল, না 12টা না, 10টা মডেল ছিল আর 10টা মেকআপ আর্টিস্ট ছিল, আর আমি ছিলাম একা। নিয়ে গেলাম ওখানে আমি প্রথম মডেল হিসেবে শুট করলাম, অর্গানাইজার হিসেবেও ছিলাম, আবার আমি Model shoot হ্যাঁ, করেছিস? আবার মডেল Very শুটও good. করেছিলাম। করার পরে তারপরে মনে হলো না, অন্য কিছু আরো এর থেকে একটু বেটার আটকাবো তোকে, তোর বর কবার বলেছে তোর খুব চোখটা সুন্দর? একবারও একবারও বলেনি? কি বস, কি করছো? আমি আসার সময় চশমাটা পরতে বলেছি ওকে। এখানে বসার সময় বলে চশমাটা পরো। ভীষণ চোখ সুন্দর ওর। আমি বললাম যে আসার শুধু সময়- চোখ সুন্দর শুধু না, শুধু চোখ সুন্দর না, মানে আমাদের প্রফেশনের সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদের লুকস। তোর যে লুকসটা, সেটা খুব শার্প একটা লুকস। আমি এরকম টাইপের থাকতে ভালোবাসি, বেশি হাবড়া জাবড়া এই সাদা মানুষ, খুব। সফট একটা ক্লিয়ার লুক থাকবে। আমি এটাই বলছি, গর্জেস খুব শাড়িও soft। কম কম পরি, আমি একদম সফটের মধ্যে শাড়ি পছন্দ করি। দেন তারপর যাই কন্টিনিউ। বলি, তারপরে আমি শুট করলাম হচ্ছে গিয়ে ওটা কোথায় ছিল? হালিশহর, 12ই জুলাই, মানে কোন বছর? 24শে মে, এই বছরে, এই বছরে? হ্যাঁ, বাহ। আগের মাসে, 24শে জুন। এই যে আগের মাসে। তুমি যেদিনকার গেলে, হুম। তুমি করেই বলছো কিন্তু হ্যাঁ একদম, তুমিই তো বলবি। 24শে, তুমি তো এই 24 তারিখ গেলে, তার আগের মাসের 24 তারিখে, 23 তারিখে 24 তারিখে 24 তারিখে, আমি বাহ, এই 24 তারিখটা আমাদের জন্য কেন জানি একটা লাকি দিন। বিকজ 24 মানে হচ্ছে 4 + 2 6। তুই এখন 6-এর জাতকের সামনে বসে আছিস। 6 আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য 6 প্রচন্ড লাকি। আচ্ছা, 6 আর 9, তোর বাচ্চা 9 হয়েছে, তোর বাচ্চার হুম, সাইন 9। কত তারিখে হয়েছে যেন বললে? 18 আমি ইনস্ট্যান্ট 9টা খেয়াল করে নিয়েছি, দেখ। 1 আর 8, ঠিক আছে, সুতরাং 9 খুব লাকি পারসন। 100% লাকি, 100% লাকি। বার্থডে হচ্ছে, জন্মবারটা হচ্ছে বৃহস্পতিবার। বল শোন, Lucky মেয়ে সন্তান না, পরিবারে এমনিও, আসা মানে ও আমার ব্যাস। আশা থেকে, আমি যবে থেকে জানতে পেরেছি মানে আমার বেবি হবে, তবে থেকেই আমার জীবনে অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে। ঘটবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওকে আমি লক্ষ্মী মনে, হয়তো একটু বকাঝকা করি, কারণ সবাই ভালোবাসলে হবে না, কাউকে একটা শাসন করতে হবে। আর তারপরে কথা, সারাদিন পরে যখন বাড়ি যায় না, মা বলেছে জড়িয়ে ধরে, ওই ওটার থেকে আর আমার সারাদিনে কষ্ট থাকে না। বাচ্চাদেরকে বাবা মারা মারবে, বকবে, এটা যে পায়নি, এই কফিটা খা, এটা যে পায়নি সে কিচ্ছু পায়নি। সেটাই হচ্ছে সে কথা। বড় হয়ে বলে আমি ওকে বকবো, আমি ওকে ভালোবাসবো, আমি ওর সব, ওর আবদার আমিই মেটাবো। একদম একদম। তারপর যাই হোক 24 তারিখ আমি শুট অর্গানাইজ করলাম, ওখানেও 12টা মডেল 12টা মেকআপ আর্টিস্ট নিয়ে কাজ করলাম ফার্স্ট। তারপরে এই যে ব্যারাকপুরে শুটে তুমি গেলে, মানে আমি তো থার্ড শুটে গেছি। এই মাসে আবারও দুটো শুট আছে। এই মাসে না, পরের মাসে। না, এই মাসে 7ই আগস্ট, মানে আজকে 7ই আগস্ট। 7ই আগস্ট আছে, 14ই আগস্ট আছে, আর একটা আছে 30শে আগস্ট। প্রত্যেক মাসে একটা করে করেছিলাম, এই মাসে 3টে করছি। ভেরি গুড। তার সাথে আরেকটা আমি অ্যাডভাইস দিই, পরশুদিন রাতে আমার কি মনে হলো হঠাৎ করে, যে এটা নিয়ে শুধু অর্গানাইজার হিসেবে বসে থাকলে হবে না, এটার সাথে আমাকে আরো কিছু করতে হবে। কি করতে হবে? ডিজাইনার হিসেবে কাজ করতে হবে। ভেরি গুড। পরশুদিন বিকেলে ভাবনাটা করলাম, কালকে এর কাছে বলে কিছু
মানিয়ে নিলাম, মানিয়ে নিয়ে খরচা করতে চলে গেলাম, গিয়ে শাড়ির কালেকশন একদম অঢেল তুলে নিয়ে আসলাম। আজকে চলে গেলাম জুয়েলারি কালেকশন জুয়েলারি তুলতে গেছি। তোকে আমি বললাম যে আমি যে করে হোক ঢুকবো, টাইম মতো আমি হয়তো পারিনি, কিন্তু আমি কাজটা মিটিয়ে ঢুকবো। তো সবার ক্ষেত্রে এটাই বলবো যে শুধু, আর আমার সাথে একজন পার্টনারশিপে আছে, আচ্ছা, এটা আমি একা করছি না, আমার সাথে আরেকজন পার্টনারশিপে আছে, তো তাকে নিয়ে আমি কাজটা করবো। একা আমি মাথায় এত হেডেক নিতে হ্যাঁ, যায় পারছি না, না, যায় না, হ্যাঁ। কারণ যখন আমার মেকআপের কাজ থাকবে তখন যদি আমার একটা ড্রেসের মানে রেন্টে নেওয়ার জন্য কোনো বুকিং আসে, তখন আমি কিন্তু ওদিকে যেতে পারবো না। তার জন্য আমি এটা শেয়ারে কাজটা করছি। যদি কারো প্রিয়া সিং তোকে কি লিখেছে একটুখানি পড়ে তাকে একটা থ্যাঙ্কস বল। প্রিয়া সিং লিখেছে হ্যাপি অ্যানিভার্সারি বান্ধবী। এর কথা আমি একটু আগে বলছিলাম এর কথাই তো। যে একই পাড়ায় আমরা দুই বান্ধবী কাজ শিখেছি। যাই হোক, ও আমার খুব ভালো ফ্রেন্ড, আর ও আর আমি থ্যাংক ইউ প্রিয়া ম্যাম, থ্যাংক ইউ। যেখানে যাই ও আর আমি যাই, তো মিস করছি। আবারও হবে কোন এই বান্ধবী কথাটা কিন্তু বেশ ভালো লেগেছে। কি একটা গান বেরিয়েছিল না, কি বান্ধবী, কি একটা গান বেরিয়েছিল না? বান্ধবী ললিতা। বান্ধবী ললিতা। তোরা দুজন তাই? রিলস বানাবি, ওকে আমি ললিতা বলেই ডাকি মাঝে তোরা দুজন মাঝে। রিলস বানাবি। তারপরে কি বলছিলাম? ওই তো এই শাড়ি কালেকশন। শাড়ির কালেকশন, মানে এরপর থেকে তোকে আমরা ডিজাইনার হিসেবেও আমাদের ইন্ডাস্ট্রিতে তোকে আমরা ডিজাইনার হিসেবেও দেখবো, তাই তো? একদম। আচ্ছা আচ্ছা। একটু অফ দ্য ট্র্যাক প্রশ্ন করি। তোদের পরিচয়, তোদের প্রথম পরিচয় কিভাবে হয়েছিল, সেই দেখার স্মৃতি আজও কতটা স্পেশাল? অনেকটা স্পেশাল, কিন্তু সেগুলো নিয়ে এখন আর নাড়াচাড়া হয় না, নাড়াচাড়া টাইম পাই না। সত্যি কথা বলতে, কালকেই তোমাকে কি বললাম, রাত 12টায় বাড়ি ফিরেছি। বাড়ি থেকে খাওয়া দাওয়া করে শুয়ে, সেই সময়টা আর ওর হয় না। মতো সকালে উঠে কাজে চলে যাচ্ছে, আমি আমার মতো কাজে চলে যাচ্ছি। মেয়ে আমার মায়ের সাথে কথা, মা আমাকে প্রচুর হেল্প করে, আর এখন আমি আমার মায়ের বাড়িতেই আছি। রাত্রেবেলাটা ওই খাওয়া দাওয়ার সময় থেকে শুরু হলো যেটুকুনি সময়, তারপরে এই যেহেতু ও মানে আমার শ্বশুর বাড়িতে ওখানটায় অনেকটাই মানে দূর, ডিস্টেন্সটা অনেকটা হয়ে যায়, তো এর জন্য ওর কাজের লাইনটা এদিকে, এর জন্য আমি আমার বাড়িতেই মানে বাপের বাড়িতেই আছি। আর আমার কাজের ক্ষেত্রে কি হয়, ও ছোট, ওকে আমার রেখে বেরোতে হয়, আমার মেয়েকে, তো সেখানে আমার মায়ের কাছে ওকে রেখে বেরোই। তো সারাদিন পরে গিয়ে ওই হয়তো রুমের ভেতরে হাই হ্যালো এইটুখানি বলে ঘুমিয়ে পড়লাম, এই এরকমটাই আমার মধ্যে। ভালো এখন আর কথাবার্তা হয়তো খুব কম, আমাদের মধ্যে ভালো কথাবার্তা এখন আর হয়ই না। ব্যাপারটা হচ্ছে, দেখ সবকিছুর পরে নিজেদের যা করবি বাচ্চার জন্য করবি। যত তোদের মধ্যে কেমিস্ট্রি ভালো থাকবে, তত তোর বাচ্চা শিখবে সেটা যে what আছে, is chemistry। সেটা আছে। কেন বলছি, সারাদিন পর যখন বাড়ি ফিরি ওর সঙ্গে জড়িয়ে ধরে, তারপরে উপরে গিয়ে আমরা কিছু খেলা করি, মানে ওর বাবা ওকে যতটা ভালোবাসতে হবে, মানে আমাকে যতটা ভালোবাসে ওকেও ততটাই ওকে ভাগ দিতে হবে, ও ওটা করলে হবে না। এগুলো খুব দরকার। আর এই টাইমগুলো আমরা তিনজনে খুব ভালো এনজয় করি। তারপর আমরা তো প্রতিদিন সংসারে- রাত্রিবেলা, আমরাও তো সারাদিন সবাই ব্যস্ত, সারাদিন আমাদের মুভি দেখার টাইম রাত্রি। আমরা যদি সিনেমা দেখতে যাই, জানি না আমার প্রোফাইলে দেখেছিস কিনা, আমরা আমি তোমার রাত্রিবেলা প্রোফাইল সব খেয়াল করি। আমি 11:55 শো দেখি আমরা। লাস্ট শো যেটা, লাস্ট শো হয় না 11:55 পরে 12:05 একটা শো হয়। 11:55 আমরা লাস্ট ধুরন্ধর ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, আগের দিন দেখলাম কি যেন, ওই কি যেন সিনেমাটা দেখলাম আগের দিন, আলফা। 12টার শো, শো শুরু হচ্ছে 12:15, শেষ হচ্ছে 3টে। ফ্যামিলির সবাই মিলে আমরা সবাই ওটাই সাথে, আমরা রাত্রিবেলা যেদিনকে আমরা মুভি দেখতে যাই না, তখন আমরা এই যে হলটা, এই হলটাই হচ্ছে আমাদের জায়গা। জায়গায় এই হলে বসে আমরা রাত্রিবেলা একটা সিনেমা দেখি। জানি না যারা আমার স্টোরি দেখে তারা জানে, প্রতিদিন রাত্রিবেলা আমরা একটা ফ্যামিলির সাথে একটা সময় কাটানোর মজাই অন্যরকম। একদম সারাদিনের ক্লান্তি মানুষ একদম। শান্তি। এবার আমার মেয়ে যেহেতু মুম্বাইতে থাকে, ও যখন থাকে না তখন আমরা খুব মিস করি। বাট এই রুমের ভেতরে ওই যে একটা ক্যামেরা লাগানো রয়েছে, দেখছি ওই যে ক্যামেরাটা টিভির ওপরে, ওই ক্যামেরাটা, ওটা হচ্ছে আমাদের বাড়িতে যদি দুর্গাপুজো হয়, এখানে পুজোটা হয়, ওই ক্যামেরাটা আমার বোন যেহেতু বাইরে থাকে, ওই ক্যামেরাটা দিয়ে ওরা দেখতে পায় পুজোটা হচ্ছে, পুরো ওখান থেকে ফিল করে যে আমি বাড়িতেই আছি। আমার মেয়ের জন্যই ওইটা লাগানো রয়েছে। মা শুয়ে আছে এখানে, আমি শুয়ে আছি এখানে, সবাই এরকম করে, আমাদের ডগি আছে দুটো, হল ঘরের মধ্যে শুয়ে সিনেমা দেখছি, ও উল্টো দিক থেকে দেখতে পাচ্ছে, আমরা দেখছি। এটার একটা অন্যরকম এটা একটা আলাদা ফিল আছে। অবশ্যই আমাদের মন খারাপ যেহেতু লাগে, ও দূরে থাকে, বাট কাজের জন্য থাকতে তো হয় এসব। মানে বিয়ের পর থেকে পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ
এটা তোরা কিভাবে ম্যানেজ করিস? এটা কিভাবে ম্যানেজ করি? সব রকম ভাবেই, কোনো সমস্যা নেই। যেরকম যা যেভাবে হয় সেভাবে চলে যাই, কোনো কিছুতে বাধা নেই। যখন মন যেটা চায় তখনই সেটা। আমাকে কোনো দিকে আটকায় না। বাহ, যে ক্ষেত্রেই বলো না কেন কোনো ব্যাপার না। আর আমি চাই যে আমার প্রত্যেকটা কিছুতে ওকে পাশে পেতে, কারণ এই মানুষটা যদি আমাকে না ছাড়তো আমি এই জায়গাটা অব্দি নিজেকে পৌঁছাতে পারতাম না। তাই আমার প্রত্যেকটা ভালো মন্দ সবকিছুতে আমি এই মানুষটাকেই চাই। মানুষের স্বপ্ন থাকে, আমি ওকে ওই জন্য আটকাই না, আটকাই না। চেষ্টা করো। একটা সত্যি আছি কথা আমি, বলবো, আমি আছি। একটা সত্যি কথা শোন, সেটা হলো এই প্রফেশনটা শুক্রের প্রফেশন। শুক্রের প্রফেশনে যারা ছেলেরা মানে আমরা আমাদের উল্টো দিকের পার্টনারকে অলওয়েজ খুব ইনোসেন্ট পাই। এই, রাগ করো না কিন্তু। হ্যাঁ, না না, এমনিও মানুষটা খুব নরম, ভালো। মানে আমি আমার কথা বলছি, আমি ছোটবেলায় যা ছিলাম আমি কখনো ভাবিনি যে আমার কপালে রূপা দাশগুপ্তর মতো একটা মেয়ে পড়বে। কোথাও গিয়ে এটা আমারও মনে হয়। কেন বলছি, স্কুল লাইফটা ভালো কেটেছে, কিন্তু তার মধ্যে ওই বন্ধু বান্ধব ওই যে লাইফটা, ওইটা আমরা শুক্রের প্রফেশনে আমরা উড়বো, ঘুরবো, হ্যাঁ, মজা একদম। করবো, আনন্দ করবো, ফাটিয়ে এনজয় করবো। করার পরে যে আমি আমি একে পাবো আর এর সাথে যে আমি 9টা বছর কাটিয়ে দিচ্ছি, আমার আমি মাঝে মানিয়ে নেবো। মাঝে একটু বার্ন করতাম। ও আবার এই বিয়ের পরে লাইফটা একটু অন্যরকম হয়, আর বিয়ের আগের লাইফটা কিন্তু একটু একদম অন্যরকম। একদম। এবার বিয়ের পরে কি একটু সবকিছু দেখে শুনে সবকিছুই করতে হয়। এবার আগের লাইফের ব্যাপারটা হচ্ছে রিল্যাক্সে থাকলাম, কোনো ব্যাপার কেউ মাথার উপরে চাপ দেওয়ার মতো দিতে না। বাবা মা জায়গায় আছে, ওর জায়গায় আছে, কিন্তু বিয়ের পরে তো দায়িত্ব আরেকজনের উপর আসলো না। কিন্তু ওই বলতাম মাঝে মাঝে যে যা করবা ভেবে চিন্তে করবা, যা করবা ভেবে চিন্তে করবা, জানি কোনো কোনো কাউর কোনো তবে বস, আমরা কিন্তু যা করি ভেবে চিন্তে করি, বল। আমরা যা করি আমার ভেবে কথা, চিন্তে যা করি। করবা ভেবে চিন্তে করবা, যেটুকুনি জিনিস করতে পারবা। কিন্তু আমি ওর কাছে একটু ভেবেচিন্তে কিছু করবো। কখনো লুকাই না, যেটা হয় সব বলে ওরে দিই। বাবা, ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি, খাইনি। কে তোকে জিজ্ঞেস করে যে তুই না কোনটা না, সেটা লিখেছিস? বলছি না, লোকানোর কথা না। ওর কোথাও কি মনে হয় যে কিছু হয়তো চেপে গেল, হয়তো কিছু, কিন্তু না, আমার যেটুকানি হয়। আমাদের প্রফেশনের সব থেকে বড় প্লাস পয়েন্ট কি জানো? আমাদের প্রফেশনের সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা ফ্যামিলির কাছে খুব লয়াল থাকি। একদম শুক্রের প্রফেশনের সব থেকে বড় প্লাস পয়েন্ট এটা, আমরা কাজের জগতে একরকম, কিন্তু আমরা ফ্যামিলির কাছে খুব লয়াল থাকি। ফ্যামিলি আমাদের কাছে সবকিছু। আসল কথা বিশ্বাসটা করতে হবে। আচ্ছা ঠিক বিশ্বাস আছে, না এবার তুমি করলে, বলো আমাকে, তুমি কতটা বিশ্বাস করো? বিশ্বাস না করলে 100% করে। অন ক্যামেরার সামনে বলো। বিশ্বাস না করলে একদম। তো এইখানে বসে থাকতে না। ঠিক, বিশ্বাস না করলে তো এই জায়গাটা বসে থাকতে না। একদম। তুমি একদম। অন ক্যামেরার সামনে বলতে পারো, আমাকে নিয়ে কোনো দ্বিধাবোধ এই থাকলে। এই তো বললাম তো, আবার কি বলবো। আমি রুমা ম্যামকে সবসময় বলি, ইস, কি মানে আমার মতন একটা মানুষকে তোমার মতন ভগবান একটা মেয়ে, ইনোসেন্ট মেয়ে কিভাবে দিল। বৌদি লাইভ দেখলে বৌদি আবার বৌদি দেখছে, বৌদি দেখছে? দেখে। বৌদি আমার সব থেকে বড়, যার জন্য আজকে আমি ইন্ডাস্ট্রিতে যাই স্যার। আমার মিসেসই হচ্ছে সেই মানুষ যার জন্য আমার এই ইন্ডাস্ট্রিতে আসা। বাহ, মানে আমি ফ্যাশন, আমি ফিল্ম ইন্ডাস্ট্রির জগতের মানুষ। আমার বাবা একজন বিশাল বড় সেলিব্রিটি, তো বাট আমার কোনোদিন এই প্রফেশনে একদম ছিল না, ইচ্ছে ছিল না। বাট কোথাও গিয়ে আমার মিসেসও ওয়েস্ট বেঙ্গলের টপ 10 মেকআপ আর্টিস্টদের মধ্যে একজন, বাহ। যে নিজের কাজটাকে হালকা করে ফ্যাশন ইন্ডাস্ট্রির মেকআপ আর্টিস্টদেরকে প্রমোট করার চেষ্টা করছে। আমাদের দুজনের তাই কাজ। আমিও ছবি তুলতাম একটা সময়, মানে আমার ছবি থেকেই কেরিয়ার শুরু, আমার ছবি থেকেই মিসেসের সাথে আলাপ, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। তো দাদা- সবকিছুর পর দাদা তোমার লাভ ম্যারেজ? আমাকে দেখে মনে হয়, আমি তো অবাক হয়ে যাচ্ছি ওকে দেখে। ওকে দেখে মনে হয়, বলো এরকম শাস্তিজনক কথা বলবে না। ওকে দেখে মনে হয় আমি দেখে শুনে বিয়ে করতে পারি। তুই করে ফেলেছিস, তোর ব্যাপার, তারপর আবার এত বছর কাটিয়ে দিয়েছি। কাটিয়েও দিলি। আমাদের দেখে কোনো অংশ মনেই হবে না যে আমাদের দেখে শুনে বিয়ে এটা হতো। হয়েছে, অনেক জায়গায় গেছি। এই তোমাদের অধিকাংশ লোকই মিস্টেক বেশিরভাগ। বেশিরভাগই 100% 99% লোক বলবে আমাদের লাভ ম্যারেজ। arrangement কেউ কারণ বলে আমরা না। যেভাবে চলাচল করি না, তোমাকে তাহলে কেউ আমার ভাববে না যে life-এ আমরা একটা arrangement best করেছি। ঘটনা বলি। মানে এরকমটাও হয়,
ও আমার বিয়ে ঠিক হওয়ার পরে ও যাচ্ছে কাজে, এবার ও আমাকে ফোন করে বলছে, তখন আমি স্কুল যাচ্ছি, আমাকে বলছে তুমি আমার সাথে আজকে একটু দেখা করবে? আমি বলছি কোথায়? বলছে স্টেশনেই দেখা করো, আমি কাজে যাওয়ার আগে তোমাকে একবার দেখে যাবো। আরে কত ইনোসেন্ট বলতো, তোকে স্টেশনে দেখা করতে বলেছে। ভাব তো বাড়িতে তুই। কিন্তু আসা যাওয়া ছিল, তাও বাড়িতে আসবে। আমি বলছি ঠিক আছে। এমনি বাড়িতে যেতে বলতো আমার মানে কেমন একটা লাগতো যে বাড়িতে যাবো, আশেপাশের লোক কি ভাববে, বিয়ে হয়নি এখন, আগে থেকেই হাজবেন্ড চলে আসছে বাড়িতে, একটা অন্যরকম। আর আমার শ্বশুর বাড়িটা হচ্ছে পুরো একটা গ্রাম্য পরিবেশে, তো ওখানকার কালচারটা একটু অন্যরকম। তো তারপরে যাই হোক আমি বললাম কি হ্যাঁ যাবো। এবার মায়ের কাছে আমি যখন বললাম, মা বলছে কি না না যেতে হবে না, আমি স্কুল যাবো। এবার একে আমি বলে দিয়েছি যে আমি যাবো, আমার কথার দামটা সত্যি আগে একটু বেশি, আমি যে করে হোক প্রাণপাত করে হলে সেই কথার দামটা রাখার চেষ্টা করি। তাই আমি বললাম আমি যাবো। কি করে যাবো? স্কুল ড্রেস পরে আমি কাঁচরাপাড়া যদি আমাকে কেউ দেখে নেয়, আমি হালিশহর চলে গেছি অটো করে। তো হালিশহর গিয়ে আমি স্টেশনে দাঁড়িয়েছি, ও এসছে। একা না, সঙ্গে আলো ও আবার পার্টনার নিয়ে গেছে, দুটো। একা তো এই একা তো রূপা ম্যাম দেখলে খুব খুশি হবে আমার। মানে একা কেন মরবো, তোরা হয়। তারপরে যাই হোক দেখা করেছি, দেখা করে আমাকে বলছে কোথায় যাবে? আমি বলছি এখানে দাঁড়িয়ে থাকলে তো কেউ দেখে নেবে। ও বলছে কি, চলো তাহলে নৈহাটি কোথাও একটা ঘুরে আসে। আমি বলছি, ঠিক আছে। কোথায় যাবো? স্বপ্নবীতে একটা পার্ক আছে কোথায় কি স্বপ্নবীতি? গঙ্গার ধারে, নয়াদিতে। বড়মার ওই মন্দিরের বড় পাশে। হ্যাঁ 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 হ্যাঁ। তারপরে যাই হোক ওটা আমার ছিল ফার্স্ট পার্কে যাওয়া। এমনি বন্ধু বান্ধবের সাথে পার্কে গেছি, পড়া বাং করেছি, মানে বলছি না আমার মতো মানুষ যে সংসার করে খেয়ে কি করে গেল আমি বুঝতে পারি না। তারপর যাই হোক গেলাম, ওখানে দাঁড়িয়ে কথা বলছি, হট করে আমার মা ফোন করেছে একে। হ্যাঁ আমার মা ফোন করেছে একে, বাবু তুমি কোথায়? কথা হয়, মাঝে মাঝে কথা হতো। কথা হতো, তো বলছে কি এবার শুনেছি যে আমি কাজে যাবো, হয়তো সেই সোর্সে জিজ্ঞেস করছে পৌঁছে গেছে কিনা, এরকম হয়তো ওর জন্য ফোনটা করেছিল। তা বলছে এই তো আমি কাজে যাচ্ছি। ও আবার বলছে কি ঋতু কোথায়? বলছে ও তো স্কুল গেছে। এইটা যদি মা দেখে যাই হোক আজকে আমি ক্লিয়ার বল করছি। বলবে তারপরে এরকম গোপন জিনিস করা হয়েছে বিয়ের আগে। আর আমি যাওয়ার আগে কি করেছি, আমার এক ফ্রেন্ডের বাড়িতে আমি গিয়ে তার বাড়িতে ড্রেসটা চেঞ্জ করে গেছি, যেহেতু স্কুল বুট পরে তো আর এর সাথে দেখা করতে যেতে পারি না। ড্রেসটা চেঞ্জ করে গেছি, স্কুল বুটটা রেখে ওর একটা ড্রেস পরে গেছিলাম। তো যাওয়ার পরে মা ফোন করলো, কথা বললো যে কোথায় আছো? বলছে এই তো এখানে। বলছে ও জিজ্ঞেস করলো ঋতু কোথায়? বলছে ও তো স্কুল গেছে। বলছে কখন আসবে? বলছে 4টে 4:30 যেমন টাইমে আসে। আমি ঠিক বলছে ঠিক আছে রাখো তাহলে। পরের দিন আমি আরামসে বাড়িতে গেছি। আমি এবার ওই বাড়িতে বান্ধবীর বাড়িতে আর ড্রেসটা চেঞ্জ করতে ঢুকিনি। আমি জানি মা ওরা বাড়িতে এখন এই টাইমটা থাকে না। ওর ড্রেস জুতো সব এভাবে হয়ে গেছে। আমি কি করেছি, ওগুলো ওরকম রেখে আমি ওই ড্রেসে আস্তে আস্তে ঘরে ঢুকে গেছি, কেউ আর দেখতে পাইনি। পরের দিন মানে স্কুল ড্রেসটা আমার ব্যাগে ছিল, ওটা পরে জুতোটা শুধু বান্ধবীর বাড়িতে রাখা ছিল, স্কুল যে বুকটা। ওইখানে কেস খেয়ে গেছে। বান্ধবীর মা ঠিক স্কুলে বেরোবো, সেটাই। হাই করতে করতে বান্ধবীর মা আসতে বাড়িতে, জুতোটা নিয়ে তুই কালকে জুতো রেখে এসেছিস স্কুলে, তুই ওটা নিবি না, আর আমার মেয়ের জুতোটা নিয়ে চলে এসেছিস মার সামনে আমার মায়ের সামনে। পুরো এখানে বলছে, কেস মানে? খেয়ে গেল। বলছে হ্যাঁ কালকে ও গেছিল, ও স্কুল যায়নি, ও কালকে আমার মেয়ের জামা প্যান্ট পরে কোথায় যেন ঘুরতে গেছে। যা যা যা। তা হয়ে গেল আমার স্কুল। স্কুল যাওয়া তো শেষ, ঘরে নিল আমাকে, নিয়ে তো দরজা বন্ধ করে বলছে বল কোথায় গেছিলি, তোর বিয়ে ঠিক হয়ে গেছে, তুই কোথায় গেছিলি, কার সাথে গেছিলি? আমি বলছি আমি ওর সাথেই গেছিলাম। বলছে বিশেষ হতেই কথা- পারে না, বিশেষ কালকে কথা ও বলো। আমাকে বললো ও কাজে যাচ্ছে, তোর কথা জিজ্ঞেস করলো, এটা হতেই পারে না। বলছে তুই বলবি নাকি আমি তোর বান্ধবীর বাড়িতে যাবো, ওদের বাড়ি থেকে ওদের বাবা আমাকে জানিয়ে আসবো? এবার তো আমি মার হাতে পায়ে ধরার মতন, আমি বলছি না না কাউকে কিছু বলতে হবে না, তুমি ওকে ফোন করো, দেখো সত্যি কথা বলে দেবে। আর ওর সাথে গেছে, বলছে হতেই পারে না। তারপরে তারপরে ওকে ফোন করলো, আমি ওকে বললাম যে কালকে যে আমি গেছিলাম এটা আমি ধরা পড়ে গেছি, তুমি শিকার যাও, নাহলে আমাকে বাড়িতে মেরেই ফেলবে। তারপরে মাকে বললো মা সত্যি ও আমার সাথে এসেছিল, কি বলবো, কাল আমি কাজে চলে যাচ্ছি, একটু দেখা করার ইচ্ছা ছিল তাই ওকে বলেছিলাম। বলছে তোমার যখন দেখা করে তুমি বাড়িতেই চলে আসতে, তুমি এভাবে রাস্তার মধ্যে, ওই যে বান্ধবী মা এসে বাড়িতে চিল্লে গেল, আমার কি মান সম্মান নেই? এই একটা ঝাড় খেয়েছিলাম আমার মায়ের কাছে। তাহলে এর মধ্যে কি তারা মজা আছে? মজা মানে- এগুলো যদি না হতো আজকে বলতে পারতিস বল? এরকম আরো অনেকগুলো ঘটনা আছে, মানে শুনেছি যে মানুষ প্রেম করতে গিয়ে কোথাও গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে, এরকমটা হয়। আমাদের সাথে এরকম হয়েছে, একদিন কাজ থেকে বাড়ি ফিরছে, স্টেশনের পাশে ক্যাম্প আছে ক্যাম্প আমাদের। আছে। এবার ওখানে সন্ধ্যার পরটা যাওয়া বারণ ছেলে মেয়ে, তা আমরা জানতাম না। আমরা জানতাম না। এবার ও কাজ থেকে এসছে, এবার আমাকে বলছে যে চলো, তুমি চলো, আসো, যাই। ও গড়িয়া থেকে কাজ করে যাচ্ছে, আমাকে বলছে তুমি আসো দেখা করবো। আমি ঠিক আছে। গড়িয়াতে অফিস? না না
তখন কাজ করতো। ওইখানে কাজ করতো মানে গড়িয়াতে। ওখানকার গড়িয়া না এই দিককার গড়িয়া? এই কালীগঞ্জ কলকাতার ও, তাই বলো, কালীগঞ্জ টালিগঞ্জের গড়িয়া। গড়িয়া। তারপরে যাই হোক আমি স্টেশনে আসলাম, আমি আর আমার দিদি। দিদি বলছে কি খিদে পাচ্ছে, আমি বলছি তাহলে তুই একটু বস, আমি ওদিক দিয়ে কিছু একটা কিনে নিয়ে আসি। ও বলছে তুই যাবি না ও যাবে? আমি বলছি না আমি আরো দুজনে যাচ্ছি, যেহেতু দুজনে একটু কথা বলবো। তো দিদিকে বসিয়ে রেখে স্টেশনে আমরা গেছি খাবার আনতে। ও বলছে কি, চলো তাহলে ওদিক দিয়ে একটু হেঁটে আসি। আমি বলছি হ্যাঁ হ্যাঁ চলো। ও থাক বসে ওখানে, ওকে বসিয়ে রেখে আমরা ক্যাম্পের ওদিকটা হাঁটতে হাঁটতে গেছি। বেশি অনেক দূরে যায়নি, বয়স্ক লোকজন সবাই রয়েছে, একটা সবাই বসে আছে, সবাই বসে, গাছতলা আছে, সিনিয়র লোক সবাই, মানে অনেকে বসে আছে। গাছতলা ক্যাম্পের মধ্যে দিয়ে একটা পুলিশ গাড়ি বেরোলো, আমরা ওই গাছতলাটা just গিয়ে বসেছি। জাস্ট বসেছি, পুলিশ পাশে লোক আরো রয়েছে, গাড়িটা আমার সামনে দাঁড়া হলো। এসে বলছে ওর গাড়িতে উঠ। আমি বলছি কেন? ওকে আলাদা নিল, আমাকে আলাদা নিল। বলছে বাড়ি কোথায়? আমি বললাম যে আমার বাড়ি এখানে, ওর বাড়ি যা কোথায়? যা বলেছে যে সত্যি সব একদম আর দুজনের কথা 1% মিলে গেছে লুকায়নি, আমাদের। যা যা যেটা সব সব বলে দিয়েছি। আমি বললাম যে ও কাজ করে আসছে, ও দেখা করতে আসতে হবে, তাই আমরা হাঁটতে হাঁটতে এদিকে। বলছে এদিকে জানো না রাত্রেবেলা আসা বারণ? আমি বলছি না এটা জানা নেই। ক্যাম্পের মধ্যে তো আমরা জানতাম না যে ওই ক্যাম্পের মধ্যে ওটা নিষেধ আছে। তারপরে বলছে আমি বলছি, ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তাই দেখা করতে এসেছি। বলছে তোমরা যেখানে দেখা করতে বাড়ির লোক জানো? আমি বলছি, আমার বাড়ির লোক স্টেশনে বসে আছে, চলুন আমি কথা বলে দিচ্ছি। ওকেও যা প্রশ্ন করেছে আমাকেও তাই বলছে, সেম উত্তরই পেয়েছে। কার বাড়ি কোথায়, ওর বাড়ি মানে কোথায়। আমাকে এই পাশে প্রশ্ন করেছে আর ওকে ওই পাশে নিয়ে প্রশ্ন করেছে, যখন মানে এবার একসঙ্গে করেনি। নিজেরাই আবার বলছে এই এই ছেড়ে দে, দুজনের কথা মিলেছে। হ্যাঁ, তারপরে ছেড়ে দিল, বলছে আর কখনো কিন্তু না দেখি। আমাদের লাইফে এই দুটো ঘটনা আছে। মানে আমরা আশা করিনি জিনিসটা এরকম। জাস্ট মজা পেয়েছি, মানে এখন সেগুলো ভালো লাগে যে কোথাও গিয়ে ওই হ্যাঁ, ওই লাভ সময়টা ম্যারেজ করলে খানিক এগুলো করে পাওয়া জন্য যায় একটু সেখানে, ভয় লেগে গেছিল। কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজেও যে এত মজা থাকে। কারণ কি ওই সময়টা স্বাভাবিক মনে ভয় ঢুকে গেছিল, কারণ কি বাড়িতে যদি জানাজানি যদি হয়। জানাজানি হয় একটা বিরাট মান সম্মানের ব্যাপার ছিল, মানে ভাবার বাইরে একটা। আমার বাড়ির তো একটা আছে, এদের বাড়ি মানে একটা পুরো বিচ্ছিরি ব্যাপার হয়ে যেত একটা। এইখানে দেখা করতে গিয়ে পুলিশের সাথে ধরা পড়েছে একটা ধরা বিশাল- পড়েছে না? তোর তো মানে ধরা খেয়েছে নাকি এটা বললি না খানিকক্ষণ আগে? আরে ওই ধরা তো। খেয়েছে। যাই হোক কিরকম মানে একটা বিচ্ছিরি, তা দেখুন না ঠিক আছে কোনো সমস্যা নেই। আরে কত লোক বসে আছে, প্রায় 7-8 জন লোক বসে আছে ওই গাছতলাটায়, সিনিয়র লোক সব। তারপর মানে ওখানে লেডিসদের আর জেন্টস কোনো অ্যালাউ নেই, মানে জোরোয়া কেউ অ্যালাউ নেই। যাই হোক, এখন ওই এই ব্যাপারটা জায়গাটা, ওই অনেক কমে জায়গাটা। গেছে। কমে গেছে, এখন কেউই অতটা ই করে, কিন্তু সেই 9 বছর আগে তো এগুলো নিয়ে একটু। যাই হোক আমার লাইফে এই দুটো ঘটনা খুব মজার, আমার বেশ ফিল করলে ভালোই লাগে। দাঁড়া, কমেন্টসটা পড়িনি। অন্বেষার মন্ডল লিখেছে হ্যাঁ মা দেখেছে। ও মা দেখা গেছে। অন্বেষা লিখেছে ও মা দেখছে। এই রে তোর মা দেখছে, সর্বনাশ। এখানে বলতে বলতে হয়ে গেল। বাড়িতে আজকে গেলে আমার কপাল এটা। দিদি এসব চলে, এসব না হলে বলতো কি করে? আজকের দিনে বলবে সবার সামনে, এটার জন্যই 9 বছর আগে ওটা তৈরি হয়েছে। একদম ঠিক। সবকিছু কানেক্টেড। অন্বেষা লিখেছে তোমাদের সুন্দর করে মিথ্যে কথা বলার জন্য অ্যাওয়ার্ড দেবে বললো মা। এই মজা আমি পেয়েছি, বুঝতে পারছি যে বাড়িতে গেলে পরে কিছু মজা একটা আমার পেয়েছি জন্য কিন্তু খুব। না, বাপরে বাপ। আমরা আমার মিসেস তো প্রচন্ড ভীতু ছিল, বাট আমার শ্বশুর হ্যাঁ, আমি এবার মশাই- তোমার লাইফের কিছু শুনতে চাই। আমি আমাদের লাইফে 25 নভেম্বর শুনবি, এক ঝটকাই বলছি। আমার শ্বশুর মশাই এক্স মিলিটারি, ও মা, যার কথায় শ্যামনগরের নাম শুনেছিস তো? শ্যামনগর, আরে হ্যাঁ, আমার শ্যামনগর আটপুর, শ্যামনগর আটপুরে এক্সাইড ফ্যাক্টরির আমার শ্বশুর মশাই হচ্ছে সিকিউরিটি ইন চিফ। ওখানে একজন গুন্ডা ছিল, ভোলা গুন্ডা। তার ইউনিয়নের লোকেরা ভেতর থেকে জিনিস চুরি করতো, তার জন্য আমার শ্বশুর মশাইকে ওখানে সরকারিভাবে আনা হয়েছিল পোস্টে, পোস্ট। ঠিক আছে, আটকানোর জন্য। আটকানোর জন্য। আমার শ্বশুর মশাই এরকম ডেয়ারিং ছিল, বুকের মধ্যে এরকম করে বন্দুক দিয়ে ধরে গুলি করে দিত তোমাকে কি এইরকম। করেছে সেটা বলো। আমাকে। সবকিছু সেসব শুনে অভ্যস্ত, সবকিছু শুনে অভ্যস্ত, ভয় কিনতে পাইনি। একটা জিনিস জানি, ভাই বাবনি একটা জিনিস প্রেমে কে জানতাম, ভয় পায়? না বলছি একটা জিনিস জানতাম, যেটা হলো ছোটবেলা থেকে আমাদের যুগে একটা ব্যাপার ছিল, রেজিস্ট্রি করার ব্যাপার ছিল না, যে ভাই যদি বয়স ঠিক থাকে রেজিস্ট্রি করে নেবো। একদম বয়স ঠিক তখনকার দিনে রেজিস্ট্রি ব্যাপার ছিল না, একটা বেশ। রেজিস্ট্রি। আর আমরা কি ঠিক করেছিলাম, যদি বাড়ি থেকে গিয়ে ওর বাড়ির লোকের তো আমার বাড়িতে পছন্দ হয়ে গেছে, আমি বলছি, যদি আমার বাড়ির লোকের কি তোমার ওখানে পছন্দ, বাই চান্স না হতেই পারে, সবার চয়েস থাক না, তাহলে আমরা দুজন পালিয়ে চলে যাবো। পালাবো, হ্যাঁ পালানোর ব্যাপারটা তো আমাদের যুগে ছিল। দুজনের এরকম একটা প্ল্যান ছিল। আর সত্যি কথা বলতে আমার দিদি আমাকে খুব হেল্প করেছে, খুব হেল্প করেছে।
তাহলে আমাদের একটা ছোট কাহিনী শেয়ার করি। মানে ও First যেদিনকার আমাকে phone. দেখে গেছে, ফার্স্ট ফোন হ্যাঁ ও তখনকার দিনে তোদের ফোন ছিল তো না? না ফোন ছিল না, 9 বছর আগে ফোন ছিল না। ছিল ছিল মানে কিপ্যাড, তাও এরকম কিছু না। কিপ্যাড ফোন 9 বছর আগে মানে ছিল, ফোন ছিল, আমাদের 15 সাল তো। হ্যাঁ, কিন্তু কোন আমাদের কোন সালে আমাদের হয়েছে? 17 সাল, কিন্তু 17 সালে আমাদের হয়েছে। টাইমটাই ছিল না, মানে আমরা আমাদেরকে ইউজ করতে দেয়নি। বাড়ি থেকে দেয়নি ইউজ করতে, সেটা বল। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি হচ্ছে, আমি বাড়িতে এসেছি, মা বলছে আজকে দেখতে আসবে, এসছে দেখতে, বেশ বসেছি। এবার আমার দিদি সেদিনকে বাড়ি ছিল না, যে কটা সম্বন্ধ মানে 2টো না 4টে সম্বন্ধ এসছে, আমার দিদি বাড়ি ছিল, সেদিনকে আমার দিদি ছিল না। আমাদের ঘরে একটা ছোট ক্যামেরা রাখা ছিল। তা এবার আমার বাবা বলছে কি যে না, সব দিদি- ঠিক আছে, দিদি ছিল না। দিদি দেখবে, তুই একটা কারো ফোন দিয়ে ছবি তুলে রাখ। এবার আমার পিসি বাড়ি আমার পাশেই, তো আমি পিসির মেয়েকে বললাম কি দি তোর ফোনটা নিয়ে। ও বলছে কি আমার ফোন বাড়িতে, আমি যাবো না, আমার ভালো লাগে না, ছবি তুলতে হবে না, থাক না, ও পরে সামনাসামনি দেখবে। আমি বলছি কি না, তা আমি মানে আমাকে দেখতে এসছে নাকি, আমি লাভ দিয়ে উঠে বলছি ওখানে ক্যামেরা রাখা আছে, ক্যামেরাটা নিয়ে আমি ছবি তুলে দিচ্ছি। আমার শাশুড়ি ছিল আর এ ছিল, আমি উঠে এদের দুজনের ছবি তুলছি, এরা আমার কি ছবি তুলবে। ছবি টবি তুললাম, যখন বাইরে বেরিয়ে যাচ্ছে আমি কি জানলার পাশে দাঁড়িয়ে তখন কি রয়েছি। রিল ক্যামেরা ছিল না কি ইয়ে ক্যামেরা তো? ওই ডিজিটাল ক্যামেরা তো। হ্যাঁ, ডিজিটাল ক্যামেরা, বুঝতে তা পেরেছি। এ যখন বেরিয়ে যাচ্ছে, ও পিছন ঘুরে ঘুরে দেখছে এরকম, আর আমিও জানলার ওখানে এসে দাঁড়িয়ে রয়েছি, বেশ ভালোই লেগেছে। তখন এরকম ছিল না, এ ফার্স্ট ফার্স্ট যখন টিকটিকে ছিল না? একটু ঢিকঢিকে মানে একটু ভালো লাগতো। আমাকে যখন ফার্স্ট ফোন করে এর পিসির কাছে নাম্বার ছিল, আমার পিসির কাছ দিয়ে আমার দিদি নাম্বার নাম্বার নাম্বার? আমার ফোন নাম্বার। মানে আচ্ছা, আমার আচ্ছা। সম্বন্ধটা আমার পিসি নিয়ে এসেছিল, আর এদের দিক দিয়ে ঘটক দেখা হয়েছিল, আমাদের দিক দিয়ে একটা ঘটক দেখা হয়েছিল। তা কোনোভাবে পিসির সাথেই কন্ট্যাক্ট হয়, সেইভাবেই নিয়ে আসে। তা পিসির কাছে এর নাম্বারটা ছিল। আমার দিদি কি করলো, আমি দিদিকে বললাম দি জানিস ওকে আমার খুব ভালো লেগেছে, এই সেই। মানে দিদির সাথে আমি বলতে পারবো আমার ক্রাইম পার্টনার যাকে বলা যায়। ওর কিছু ঘটনা আর আমার কিছু ঘটনা আমরা দুজনের সাথে শেয়ার করি। তা সেই জায়গায় দাঁড়িয়ে আমার দিদি কি করলো, পিসিকে ফোন করে বলছে কি যে পিসি বাবা না ওই যে সম্বন্ধটা এসেছিল ওটার নাম্বারটা চেয়েছে, নাম্বারটা দেবে? মানে direct বলতে পারছে না। ডাইরেক্ট বলে, পিসি বলছে কি হ্যাঁ হ্যাঁ দেবো। আর প্রথম কলটা আমার দিদি একে করেছিল, আর এই ভেবেছে আমি আমি কি, তাও কিরকম করে যখন ফোনটা করেছে বলছে হ্যালো, বলছে হ্যাঁ বলো, বলছে ভালো আছো, বলছে হ্যাঁ ভালো আছি, কি করছো, এই তো কাজ দিয়ে আসলাম। ও বলছে আমি কে বলো তো, তুমি যেরকম ভাবে ইজিলি কথা বলছো ওইরকম ভাবে কথা বলছো, হ্যাঁ এই তো কাজ দিয়ে আসলাম। আমি মেয়েদের সঙ্গে বেশি আমার তখন বলছে কি আমাকে ওই যে তুমি দেখতে এসেছিলে না, আমি বেশি সে বলছি। ইন্টারেস্ট ছিল না এর প্রতি, মানে আমার মেয়েরা দিদি call আমাকে করে ফোনই disturb করে। দিচ্ছে না, ও 2 দিন ধরে ওর সাথে গেজিয়ে গেছে। হ্যাঁ, নে তোর ভোলটা আজকে আমি খুলেই দিলাম। যাই হোক, ও ওই দুদিন কি, গল্প ভালো করার মন্দ যেটুকুনি পরে কথা ওইটুকুনি তো just। আমার দিদির মানে আমার দিদি আমাকে বলছে কি তুই ওর সাথে কথা বলতে পারবি না, আমি একটু দেখি ছেলেটা কিরকম। আমি বলছি, ঠিক আছে দেখ। তো তারপর দিদি যখন দিদি শ্বশুরবাড়ি হচ্ছে টালিগঞ্জে, ও যখন ওর শ্বশুরবাড়িতে আসলো, আমি কি করেছি ওই ফোন দিয়ে নাম্বার দিয়ে খুঁজে বের করেছি, ফোন করেছি, আমি বলছি কি কি করছো, বলছে এই তো তোমার সাথে কথা হলো। আমি তখন বুঝে গেছি আমার দিদি তার মানে এতক্ষণ এসে কথা বলেছে। তারপর দিয়ে এর সাথে কথাবার্তা, মানে আমার গলার বাড়ির লোক, সুরটা ফোনের মধ্যে সেম লাগে, এবার বোঝা যাচ্ছে না কে। আমার দিদির গলা একরকম, আমার দিদির গলা আর আমার গলা একরকম, একই প্লাস রকম। দেখতেও নাকি আমরা একরকম, কিন্তু কোনো দিক দিয়ে ওর দিদি একরকম একটু লাগে বেশি না। পরিষ্কার, এ একটু আমার একটু গায়েরটা চাপা, এটাই হচ্ছে ব্যাপার। এই গায়ের রং চাপা বলবি না, না, আমরা ডাস্কি, আমরা ডাস্কি কালার টোন। না, আর যাই হোক, যত ডাস্কি টোনের মানুষ তত পৃথিবীকে শাসন করে ডাস্কি টোনের মানুষ। ওটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। একদম আমাদের আমাকে সমস্যা নেই। ঠাকুর যেমন বানিয়েছে আমি তাতেই একদম। সুন্দর। এ তো একদমই। তারপরে যাই হোক, আমার অনেক কাহিনী আমি বলে দিলাম আজকে, জেনে গেল রে সবাই। এই যে তোদের সম্পর্কে এটা প্রশ্নের মধ্যে ছিল কিন্তু উত্তর আগেই চলে এসছে, যে তোদের সম্পর্কে ছোট ছোট অভ্যাস বা মুহূর্ত আছে যা সম্পর্ককে সুন্দর ও প্রাণবন্ত করেছে। উত্তর তো দিয়ে সেগুলো দেওয়া আছে। বলেই ফেললাম আমি না বলার আগে। এবার বল তোদের একসঙ্গে কোনো স্মরণীয় ভ্রমণ, মানে কোথাও ঘুরতে গেছিস বলছি এমন কোনো ঘটনা, বলছি, এবং যেটা মনে পড়লে বেশ হাসি হাসি পায়। এখনো হাসছি আমি। বিয়ের পর বলছে, বন্ধুরা বলেছে চল দাদা সবাই মিলে দীঘা এই দার্জিলিং যাবো। বলছে হ্যাঁ যাবো, এই তো যাবো, এই তো যাবো, আর কটা মাস পরে যাবো, এই তো যাবো, এই করতে করতে 10 বছর 10 বছর পার করে ফেলছি, দার্জিলিং এর দম দিয়ে যেতে পারিনি আমি। 10 বছর হয়ে গেল। এই যে মেয়ে, এই 1 বছর চলে গেল এই করতে করতে, আর তারপরে মেয়ে পেটে চলে আসলো, কনসেপ্ট করলাম আমি, ওই একটা লং জার্নি, তারপর দিতে এই যে কাজ। যাক আমি গেছি দীঘা, ওই অব্দি আমি ওই সমুদ্র অব্দি টপকেছি, আর এরপরে পারি সব থেকে কিন্তু আমার বাড়ির প্রত্যেকটা মানুষ মানে হরিদ্বার থেকে শুরু করে পাহাড়, প্রচুর সিমলা, জায়গা ঘুরেছি, প্রচুর জায়গা কাশ্মীর, ঘুরেছি। এগুলো সব ঘুরে গেছে, কিন্তু আমি আজ পর্যন্ত কোথাও বেরোতে পারিনি। মানে এরা কি করে,
এরাও মানে বেশ সেলফিশ আছে। যখন এরা যায় তুই বাড়িতে থাক, আমরা যাচ্ছি, আচ্ছা ঠিক আছে যা। এরা আমাকে রেখে আমার বাবা মা দিদি জামাইবাবু সবাই ঘুরে এসেছে, শুধু আমি সব জায়গায় মিস্টেক। তাই এটা ভেবে খুব হাসি পায় আমার। বলে দিই বাবা, বাবা ওখানে কি বসো, মামা ওখানে বসো, ওখানে বসো। ব্যাপারটা বলি, দার্জিলিং দীঘাতে যে টাকা খরচা হয় দার্জিলিং এ তার থেকে সস্তায় দার্জিলিং ঘুরে আসে। যাই তো। আমি প্যাকেজ তৈরি করে দেবো। দার্জিলিং এ আমার মানে একটা সময় হোটেল বিজনেস ছিল, ওখানে আমার বন্ধুর ওখানে হোমস্টে আছে। এত সস্তার ট্যুর আমি দার্জিলিং এ করে দেবো যে মনে হবে এটাও সম্ভব। ট্যুরের থেকে বড় কথা সময়ই পায় না। সময় করতে হবে ফ্যামিলির আমি জন্য। বলেছি যে মেয়েকে নিয়ে কোথাও একটু যাওয়া, একটু ঘোরাফেরা, এখনই তো ছোট, কিন্তু এই যে দেখো 2 দিন, চলো সময় নেই, 2 দিন দার্জিলিং এ থাকবো। আজকে রাত্রিবেলা 8টার ট্রেন ধরবো, কালকে সকালবেলা 11টার মধ্যে দার্জিলিং এর ম্যালে পৌঁছে যাবো। সত্যি কথা আমি বলি- এত সুন্দর ট্যুর করবো। সত্যি কথা বলি, আমাদের ঘোরার মধ্যে আমি সত্যি কথা একটা জায়গায় গিয়ে শান্তি পাই, সেটা হচ্ছে গঙ্গার পাড়। ও প্রত্যেকদিন সন্ধ্যাবেলা আসবে কাছ থেকে, আমি রেডি হয়ে বসে থাকি, আসো রেডি আমি, চলো গঙ্গার পাড়, দুজনে মিলে গিয়ে ওখানে চা খাওয়া, ওই গঙ্গার হাওয়া খাওয়া, মানে একটা বসে অন্যরকম একটা ভাইবস বসে কাটাই। আমার ভালো লাগার জায়গা বলতে আমার মন খারাপ হোক, আমার আনন্দ হোক, আমার গঙ্গার পাড়। আমার দূরে কোথাও ঘুরতে যাওয়ার কোনো ইচ্ছে বা আমার কোনো কিছু আফসোস নেই। ফুচকা পাড়া, এইগুলো- কাঁচরাপাড়া ফেমাস জায়গা, এটা কাঁচরাপাড়া ফেমাস জায়গা। হ্যাঁ, কাছে বড় একটা জায়গা। দেখ, আমাদের এই অঞ্চলের সব থেকে বড় রট আয়রন ফার্নিচারের যে দোকান, এই যার প্রোডাক্ট ব্যবহার করছি, আচ্ছা, সে আমার বন্ধু। তো তারা অনেক পয়সাওয়ালা, অনেক রিচ, সময়ের প্রবলেম তাদের, কিন্তু সে আমার ফেসবুকে কানেক্টেড। সে আমাকে রোজ বলতো, আমাদের ছবির নিচে লাইক করতো, কমেন্টস করতো, কিন্তু বলতো এই জয়ন্ত তুমি এত কি করে ঘোরো, তোমাদের ঘুরতে তোমরা কি করে ম্যানেজ করো? আল্লাহ, ম্যানেজটাও আমি মানুষকে শিখিয়ে দিই। তাদেরকে আমি এমন ম্যানেজ শিখিয়েছি, আজকের ডেটে তারা প্রতি সপ্তাহে বৃহস্পতিবার তাদের দোকান বন্ধ থাকে, তারা শুক্রবার দিন রাত্রি 8টার সময় দোকান বন্ধ করে বেরিয়ে যায়, আর শুক্রবার দিন 11টার সময় ডিরেক্ট ও দোকানে ঢোকে, দোকানে 3 ঘন্টা কাটিয়ে তারপরে বাড়িতে লাঞ্চ করতে আসে। এই যে এমন নেশা করে দিয়েছে। বুধবার রাত্রে বন্ধ হয়, তারপর বৃহস্পতিবার বন্ধ, বৃহস্পতিবার তো ফুল ডে বন্ধ, পরের দিন 11টার সময় দোকানটা খোলে। ওই যে একটা দিন গোটা পেয়ে যাচ্ছে, একটা দিন গোটা তারা এনজয় করলো। আর নাইটটাও আমি তোমাদেরকে এমন ভাবে ট্যুর সাজিয়ে দেবো না, দেখো আমি নিজে যেটা করি, যেমন আমি তোমাকে খানিকক্ষণ আগে বলছিলাম যে আমাদের মুভি দেখার টাইম হচ্ছে 11:55। ছেলে মেয়ে যখন পড়াশুনো করতো, ওরা এর কোচিং ওর কোচিং সব কিছু মিলিয়ে 9:30টার সময় ওরা কোচিং থেকে বেরোতো, 9:30টায় কোচিং থেকে বেরোতো। আমরা কিন্তু কোনো কিচ্ছু কামাই করতাম না, কিচ্ছু কামাই করতাম, আমি আমার কাজ কামাই করতাম না। রুমা ম্যামের ক্লাস চলতো, মেকআপের উপরে ক্লাস চলতো, মেকআপের স্টুডেন্টরা 9টা 9:30টায় যেত। হয়ে গেল 10টার সময় আমরা সাজতে গুজতে বসলাম, ফ্রেশ হলাম, ছেলে মেয়েকে বললাম তোরা গাড়ি নিয়ে, তোরা বাইকে করে সিটি সেন্টার চলে আয়। রুমা আমি দুজনে মিলে এখান থেকে সিটি সেন্টার চলে গেলাম। এটা একটা অন্যরকম আলাদা। আলাদা রাত্রিবেলা 12টায় শো দেখলাম, 12টায় শো দেখলাম, 2:30 3টের সময় সিনেমা দেখে বেরোলাম, ধাবায় গেলাম, খাওয়া দাওয়া করলাম, খেয়ে দিয়ে আসার সময় সিটির মোড়ে দাঁড়ালাম, ওখানে দাঁড়িয়ে সারা রাত চায়ের দোকান খোলা থাকে, ওখানে দাঁড়িয়ে সবাই মিলে চা খেলাম। সত্যি কথা বলতে আমি বাড়িতে যদি এসে ভালোবেসে 5:30 থাকি কিছু চা, এটা হচ্ছে আমিও তাই। আমার সত্যি রাস্তায় বলে আমার কিচ্ছু লাগবে না। 12টা 1টা ওই আমার বাড়িতে গেলে 12টা 1টা 2টো যখনই মন চায় আমরা চা বেরিয়ে খেতে যাই। হবে। ওখান হয়তো থেকে আমরা দূরে যাই না, ধাবা সময়ের যেতে অভাবে। আমাদের বাড়ি থেকে নাই করে হাই রোডে, তো তাও মোটামুটি 7-8 কিলোমিটার দূরে, আগের দিন রাত 3টের সময় চা খেতে গেছি, আর 3টের সময়, মানে গাড়ি ভাইরাও নিয়ে ছিল। চলো বেরিয়ে যাই। তাই তো ভাইরাও ছিল। দূরে যাইনি বলে যে আফসোস হয়েছে এরকম কোনো বিষয় নেই, কিন্তু দেখ, ভগবান এমনি যে আমার শান্তি- সঙ্গে যখন তোদেরকে কানেক্ট করিয়েছে, আমি এইটুকু শিওর আগামী 2 মাসের মধ্যে তোরা দার্জিলিং তো অন্তত ঘুরে আসবি। যা, দার্জিলিং তো অনেক ঘুরে আসবি। আর আমি আশা করব দার্জিলিং এর মেলে গিয়ে আমাকে বলবি দাদা এসছি। দেখা যাক। দেখা যাক, 100% দেখা যাক। কিন্তু আমি আমার কাজটাকে খুব ভালোবাসি, মেন কথা ওটাকে কি, না, সময়টাই কাজ ভালোবাসিস। সময়টাই দিতে পারি না, 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 সময় তো ওইটাই। সময় দিতে হবে, সময় দিতে হবে। ফ্যামিলিকে সবসময়ের জন্য একটু হলেও সময় দিতে হয়। যে দিনটা তুমি মিস করবে, বলছি তো তুমি একটা দিন ছুটি নেবে, একদিন তোমার মানে একদিন ছুটি থাকে তো, রবিবার আমার ছুটি নেই, ছুটি নেই তো, করলে তুমি- ছুটি হয়, নিজে- করলে নিজে তুমি- নিজের ছুটি করলে ছুটি। বাস বাস, দুটো দিনে যে এনার্জি ভগবান দেবেন,
সেই দুটো দিনের এনার্জি আগামী দিনে আমি একটা তোমাকে কথা রিফ্রেশ বলবো? করবে। এনার্জি লেস, Energy? এনার্জি নেই, একদম নেই। So, আমার এই যে আছে বললাম যা, না, এই যে যেটা বললাম আমার না। মধ্যে প্রচুর। এই যে বললাম না, এনার্জিটা এই দেখ, ভগবানের জানে এটা ক্যালকুলেশন আছে, কখন কার সাথে কাকে মেলাবে এটাও কিন্তু উনি ঠিক করেন, এই তো একদম উনি ঠিক করেন। যখন তুই এই অবধি এসছিস তখন আমি তোকে এইটুকু, আমি আশাবাদী ভীষণ। আমি আশাবাদী মানে কিরম বলতো, আমি যেটার মধ্যে মাথা লাগাই আমি সেটা করেই চাই। এটার জন্যই হয়তো ফ্যাশন ইন্ডাস্ট্রির মানুষ আমাকে কম বেশি ভালোবাসে, কম বেশি অনুসরণটাই, কম বেশি না, অনুসরণটা কিন্তু আমাকে সবাই করে। আমি জানি না, মানে ঠাকুরকে অনেক ধন্যবাদ জানাবো আমি, আমার গোপাল, আমার গোবিন্দ, সবাইকে, যে এই গত 15 দিনে আমি মিডিলে ছিলাম, এই জায়গাটা আমাকে পৌঁছেছে। কোথাও গিয়ে প্রত্যেকটা মানুষের সাথে চেনা জানা, কাজ কর্ম, সবার এত ভালোবাসা, সাপোর্ট, যেগুলো আমি কখনো আশাই করিনি, মানে ওগুলো আমি ভাবিনি, সেই জিনিসগুলো আমার সাথে এখন হচ্ছে। আর এই সময়গুলো যখন আমি কাটাচ্ছি না, কোথাও গিয়ে আমি মানে আমার ক্লান্ত হচ্ছি না, আমি পারবো, আমার একটা ইচ্ছা, আমি পারবো। লড়াইয়ে যখন নেমেছে আমি জিতবো তো অবশ্যই, যাতে আমি একদম হেরে জিতবো। না, লড়াই কারা করে বলতো, লড়াই করে তুই কিন্তু ভগবানের আশীর্বাদে এখন লড়াইয়ের স্টেজে নেই। না, এটা তুই আমার সব স্বপ্ন পুরো। থেকে বড় কথা, তোর পাশে পাশে এমন একটা লোক বসে আছে, লড়াই আর তো কোনো জায়গা নেই তোর। এটা আমার স্বপ্ন এবার পূরণের তোকে একটা যেটা রাস্তা। স্ট্রাগল কোন দিকে, তোকে প্রফেশনে উন্নতি করতে হবে, প্রফেশনে উন্নতি করতে হবে। যখন তুই এই অবধি এসছিস, কিছু তো আমি তোর মাথায় ঢুকিয়েই ছাড়বো, কিছু তো আমি এইটাও তোকে রাইট আজকে, দেবো, এটাও আমার ভাবা ছিল না। সবকিছু ভালো হবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন করি, সেটা হলো জেডি স্যার, জেডি দা, জয়ন্ত দাশগুপ্ত, এই নামটা তুই মানে প্রথম কবে শুনেছিস? আমার সাথে তোমার দেখা হয়েছিল তনুশ্রীদির একটা শুটে, আর তনুশ্রীদির সাথে আমার, তনুশ্রী মানে বাচ্চা তনুশ্রী, হ্যাঁ, ওর মানে একটা মানে ছোট- 18 বছরের তনুশ্রী? বাবা দি কোত্থেকে হলো, তো বাচ্চা তো, দি তো, মানে 18 ওকে বছর দেখ- 2 মাস, হ্যাঁ, হ্যাঁ, জন্মদিনের কেক ওকে আমি আমি প্রথম দেখেছিলাম ঈশাদির শুটে, আমিও একটা শুটে গেছিলাম, তো ওখানে গিয়ে ওর সাথে আমার একটা ভুল বোঝাবুঝি হয়, তারপর যাই হোক আমি ওর সাথে শুট করি, তখন আমি যখন ওকে কি দেখলাম যে তুমি, যাই হোক আমি বলছি যা হয়েছে, কোনখানে, দক্ষিণেশ্বরে? না না, ওটা হয়েছিল দমদম 92 স্টুডিও, 92 তে ওখানে পরিচয় হয়, তারপরে আমার সাথে কিং তনুশ্রী শুটে, 92 তে তনুশ্রী শুট করেছিল? তনুশ্রী, ওটা ওর 18 বছর না, ওর 21 না, তনুশ্রী না, তাহলে সেটা টিনা। না তনুশ্রী, তনুশ্রী তনুশ্রী মানে একটু গলু গলু, মানে ইয়েতে থাকে, সম্বাদের থাকে, তনুশ্রী মেকওভার। তনুশ্রী 92 তে শুট করেছিল? ওটা ঈশাদির শুট ছিল, ও গেছিল, ও গেছিল, আচ্ছা। ওখানে ওর সাথে পরিচয় হয়, মানে বলছি না হট করে এই সাথে আসার পর এত মানুষের সাথে পরিচিত হয়েছি, তারপর ওইখানে শুটেই তোমাকে আমি দেখেছিলাম, কিন্তু আমি ভালো করে দেখতে পাইনি, আমি শুনেছিলাম জেডি স্যার গেস্ট, স্পেশাল গেস্ট কেউ একটা আসবে, আমি অপেক্ষায় ছিলাম, তো আমার মাও আমার সাথে এসেছিল, এক ঝলক আমি দেখেছিলাম যে তুমি গেছিলে সবার সাথে, আমি তখন আমি ওখানে গিয়ে পৌঁছাতে পারিনি, মানে বেরিয়ে যাচ্ছিল তো সেই মুহূর্তে আমি ঢুকছিলাম, এরকম কিছু। তারপরে আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে গেছিলাম সবার জন্য। মনে হয় তারপরেই আর একটা শুটে তনুশ্রীতে শুভ দৃষ্টি বলে একটা ইসেতে আমি যাই, বৃষ্টিতে পুরো ভিজে চুপচুপ হয়ে এসছে, এসে সবার সাথে ছবি তুলছে, আমি তখন অর্ধেক মেকআপ করে বসে আছি, এসে বলছে বাবা টাকা একটা ছবি তুলি, ছবিটা তুললো, তুলে তারপর বলছে আমার আজকে লেট হয়ে গেছে, তোরা কেউ কিছু মনে করিস না, তোরা কর, সবার সাথে ছবি তুললাম, বলে বেরিয়ে গেল। এই চিনলাম আমি জেডি। তারপরে যে মানুষটা দিয়েছে না, সেটা হচ্ছে অঙ্কনদা, আর তার জন্য আজকে আমি এই জায়গায়, কিন্তু তাকে আজকে পাশে পেলে সত্যি খুব ভালো লাগতো। অঙ্কন আমার ভীষণ প্রিয়। অঙ্কন মানে শুধু প্রিয় না, সত্যি কথা বলতে দাদার বিষয়ে, দাদা এতটাই ভালো, আর তার কাছ দিয়ে এতটাই ভালো ব্যবহার পেয়েছি, তার বিষয়ে যদি একটা ছোটখাটো একটা কথা বলে না, সেটা নিয়ে আমি তার সাথে ঝগড়া করতে চলে যাই, যে সব বলবে, তাকে নিয়ে কোনো কথা মানুষ বলবে না। ও ইয়ার কি ঠাট্টা এত সুন্দর করে, সবাইকে মানে নিয়ে সবাই চলতে মানে পারে। হাসিয়ে দেয় খুব মানুষকে, মানুষকে খুব হাসায়। এই ফ্রি মাইন্ড থাকাটাই তো ভালো সবসময়ের জন্য। মানে ও হচ্ছে প্রত্যেকটা প্রফেশনে তো একটা অ্যান্টি থাকে, কমেডিয়ান ও হচ্ছে আমার অ্যান্টি টিমের অ্যাডমিন, বাট যে আমার অ্যান্টি, তার কাছে তার সেই গ্রুপেরও অ্যাডমিন, কিন্তু ও রেসপেক্ট, ভালোবাসা সারা জীবন আমাকে কোনোদিন কম দেয়নি, এটাই তো দরকার। কোনোদিন কম দেয়নি। আমার কাছে একটা কথাই বলেছিল, তুই কাকে ইনভাইট করছিস, আমি বলছি, আমি কিচ্ছু জানি না, বলছি যেদিকে ডাকবো, আমি বলছি ওনার মতো মানুষকে কি আমি পাবো, আমি এরকম করে বলি, আমি পাবো, আর এখনো দাদা ফোন করলে কি করছিস রে, এরকম একটা টোনে কথা বলবে,
তা বলছে আমি যে ওনাকে পাবো, কেন পাবি না কেন, বলছে তোকে আমি কালকেই কথা বলিয়ে দিচ্ছি। আমি বলছি, ঠিক আছে। তারপরে কল করেছিল সেদিনকে অনেকটা রাতে, প্রায় 11:30টার দিকে। তা সেদিনকে তুমি কলটা ধরোনি। তারপরের দিন যখন কথা বলালো, আমি তো মানে আমার মায়ের সামনে বসে কথা বলছি, আমার মা বলছে কিরকম করছে, আমি বলছি পরে বলছি এটা কি। না সেদিনকে আমি যখন রাত্রিবেলা যখন আমার কনফার্ম করলো যে হ্যাঁ আমি যাবো, তো বলছি একটা অন্যরকম, মানে এই শুটটা নিয়ে আমি এত অন্য আগের শুটটা নিয়ে যতটা ঘাবড়েছিলাম, এই শুটটা নিয়ে আমি ইজিলি একদম কাটিয়ে দিয়েছি, যে আমার কোনো চিন্তা নেই, সবকিছু ভালো হবে। আর এই যে 1 মাসে আমি একটা জিনিস বুঝলাম, দাদা মানে এইগুলোকে খুবই সবাইকে নিয়ে এগোতে চাও বিশাল, মানে কেউ যদি কাজে এগোতে চায় তুমি সেই বিশাল সাপোর্ট করো। আমার কাজ তো হ্যাঁ, বিশাল সাপোর্ট করো। এই যে 14 বছর, এই 2014 সালে এই ফ্যাশন ইন্ডাস্ট্রি তৈরি হয়। আচ্ছা আমি একটা কথা বলি, হ্যাঁ, আমি যখন রেডি হচ্ছিলাম তখন তোমারও একটা ভয়েস আমি শুনছিলাম, একটা গল্প, একটা লং গল্প তোমার জীবনের। ওই তো তো বলছিলাম। সেই গল্পটায় আমি মানে কাজ করছিলাম ঠিকই, কানটা আমার এদিকে ছিল। তা গল্পটা শুনে এটা বুঝেছি যে তোমার জায়গায় অন্য কোনো মানুষ থাকলে এটা একটা বড় স্টেপ নিত। সেই জায়গাটায় দাঁড়িয়ে তুমি এতটা হালকাভাবে নিয়েছো, তা সেই জায়গা থেকে আমি এখন না নিজেকে ফিল করছিলাম যে আমি ছোটখাটো বিষয়ে কত চিন্তা করি, কত ঘাবড়াই। আমাকে বলে এত ঘাবড়াবি না, তুই ঠান্ডা থাক। আমার বাড়ির লোক, বন্ধু বান্ধব সবাই বলে এত টেনশন নেওয়ার কিছু হয়নি, কিন্তু আমি অল্পতেই না খুব হাইপার টাইপের হয়ে যাই, মানে মাথা যন্ত্রণা করবে, আমি কি করবো, কি হবে, সলিউশন খুঁজি না, ওটাকে নিয়ে শুধু চিন্তা ভাবনা করে এই করবো। কিন্তু কোথাও গিয়ে তোমার কথাগুলো আমার কানে আসছিল যে মানুষ এত ঠান্ডা মাথায় সবকিছু ইজিলি সলভ করতে পারে। তাও করতাম না, তাও আমাকে করার জন্য আমি করতাম না। আমার মিসেসকে তার একটা ছবি বুঝেছি শুনলাম। দিয়ে আপলোড করে দিয়েছে বিভিন্ন গ্রুপের মধ্যে, যেখানে লিখছে সার্ভিস অ্যাভেলেবেল। রুমা দাশগুপ্ত আমাদের ইন্ডাস্ট্রিতে একটা মা। সামনাসামনি আলাপ হবে, তখন বুঝতে পারবি। অপেক্ষায় আছি। সেই মানুষ একটা, সে তাকে নিয়ে করা আর নিজের মাকে নিয়ে করা তো সেমই হলো। একদম একদম। এটা আমার মেয়ে ইন্ডাস্ট্রির এমন একটা জায়গাতেও রয়েছে, বাট ও আমাদের ধরাছোঁয়ার বাইরে। মুম্বাইতে থাকে, নিজের একটা এস্টাবলিশমেন্ট রয়েছে, একটা ইন্টারন্যাশনাল লুক সাবজেক্টের মধ্যেও আছে। ও ইন্ডাস্ট্রির মধ্যে কানেক্টেডই নয়। কলকাতার শ্যুট আসে, কলকাতার শ্যুটে আসে, 4 দিন 5 দিন থাকলো, বাড়িতে থাকলো, শ্যুটগুলো কমপ্লিট করলো, আবার ফ্লাই করে চলে গেল। আমাদের ফ্যামিলি টাইম বলতে ওইটা। ধরো কালকে সকালবেলা আমরা পুরী যাব, কালকে সকালে পুরী যাব, আমি সব মেয়ের ঘরে বসে একটা সিনেমা দেখছি। মেয়ের রাত্রিবেলা 9:30টার সময় মেসেজ এলো, কাল সকালে 11টার সময় অফিসে কনফারেন্স আছে। হয়ে গেল। সঙ্গে সঙ্গে উঠলাম, রেডি হলাম, সঙ্গে সঙ্গে বেরোলাম, রেডি হলাম, খাওয়া দাওয়া হলো, রান্না বান্না হলো, রাত্রি 2:30টার সময় বাড়ি থেকে বেরোলাম, 3টের মধ্যে এয়ারপোর্টে দিয়ে চলে এলাম, 4:05 ফ্লাইট ধরলো, 4:30টার মধ্যে সোজা পুরীতে চলে গেল। না পুরীতে না, মুম্বাইতে। আমার মা আমাদের পুরী শেষ, পুরীর পুরো হচ্ছে ওই সেটা তো বললাম, আমি কথা বললাম ও কথাটা কি হবে ফ্লাইটে করে সোজা পুরীতে গিয়ে সমুদ্রের পাড়ে। 2 ঘন্টায় মুম্বাই। যে সময়টা আমরা পুরীর জন্য বেরোনোর কথা, সেই সময় ও ওখানে স্নান করছে, বাড়ির মানে ফ্ল্যাটে স্নান করছে, 11টার সময় মিটিং চলে গেল। হয়ে গেল আমাদের লাইফস্টাইল এটা। পুরী গুলো হয়ে গেল। আজ মানে আমাদের যে প্রফেশন, সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা এটা নিয়ে খুব সিরিয়াসলি থাকি। আমাকে এই 12 বছরের মধ্যে আমাকে প্রচুর মানুষ অ্যাটাক করে। কেন অ্যাটাক করে? আমাকে বদনাম করতে পারলে, আমি যদি এই বদনামটা সইতে না পেরে সরে যাই, তাহলেই মার্কেটটা ফাঁকা হয়ে যায়। একদম। এই যে গার্জিয়ানশিপটা আমি রাখি, এই যে আমি যেটা নিয়ে আমি কাজ করি, সেটা হলো কম্প্রোমাইজ। আমরা কম্প্রোমাইজ করব না। কারুর সঙ্গে যদি ইচ্ছে হয়, বাকিটা বুঝে নাও। ইচ্ছে যদি আমাদের হয়, আমাদের ইচ্ছের বিরুদ্ধে আমরা কোনো কম্প্রোমাইজ করবো না। মেন সাবজেক্ট হলো আমাদের যেটা বোঝানো হয়, হোয়াট ইজ কম্প্রোমাইজ। কম্প্রোমাইজটা হচ্ছে মিথ্যে কথা বলা, যে আমি তোমাকে কাজ দেব, তার বিনিময়ে তোমাকে আমাকে এটা দিতে হবে। আরে মার্কেটে কাজ কোথায়? সেটাই। মার্কেটে কাজ কোথায় যে কাজ দেবো বলে মিথ্যে কথা তুমি দিচ্ছ? তাহলে এবার একটা মানুষ আছে যে 2020 সালে আমারই হাতে জন্ম, মানে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে, তাকে আমি খাইয়ে পড়িয়ে সেই দুধ কলা দিয়ে কালসাপ পোষার মতো, বাট সে কিন্তু আমাকে সারাদিন অ্যাটাক করে। তার জন্য আমি অনেক বড় নেগেটিভিটির মধ্যেও পড়েছিলাম। খানিকক্ষণ আগে যেটা বলছিলাম, আমি কিন্তু কখনো কোনো স্টেপ নিইনি, কিন্তু এইটাই স্টেপ নিতে বাধ্য হলাম। কেন? যেদিনকে জগন্নাথের স্নানযাত্রা,
এখানে এসে এসে আমার মিসেস এসে বসে কাঁদতে শুরু করলো। বৌদি যে ছবিটা দিয়ে করছে সেইটা বললো যে মানুষটা দুনিয়ার মানুষের প্রবলেম সলভ করে সেই মানুষটা নিজের ফ্যামিলির প্রবলেম সলভ করবে না কেন? ঠিক আছে, আমি তোমার নিজের ফ্যামিলি হয়ে আসিনি, আমিও ফ্যাশন ইন্ডাস্ট্রির একজন, আমার প্রবলেম তুমি সলভ করো। চ্যালেঞ্জ শুরু হলো। সেইভাবে আমাকে বললো, তবে গিয়ে আমি থানায় গেছি। তাহলে আমি যেতাম না, কারণ ছেলেটাও তো একটা বাচ্চা ছেলে, 26-27 বছর বয়স ছেলেটার, বাচ্চা ছেলে। বুঝবে সময় আছে। আমি প্রচন্ড ভগবান বিশ্বাস করি। আর ওটা আমিও করি। আর একটা জিনিস আমি খুব ফলো করি, এই যে একটা নেতা মন্ত্রী বড়, এই আজকে প্রধানমন্ত্রী, তাকে নিয়ে তো ট্রোল চলছে। ওটাই। বিশাল সে কি পারে না আমার ওই তো বেশ ট্রোলটাকে ভালোই বন্ধ লাগে। করতে? আমার তো বেশ ভালোই লাগে যে তুমি নিজের খেয়ে আমার প্রশংসা করতে থাকো। আমার তবেই না আমি ফ্রেন্ড রিকোয়েস্ট কি বলবো তোকে, মানে নিজের সম্বন্ধে বলতে লজ্জাও করে কিন্তু ভালোও লাগছে বলতে। দেখ, ফ্রেন্ড রিকোয়েস্ট এখন তো কাউন্টিংটা মনে হয় দেখায় না, এই অ্যান্ড্রয়েডে কাউন্টিংটা দেখায়, আমাদের ইয়েতে কাউন্টিংটা দেখায় না। প্রতিদিন প্রতিটা মুহূর্তে নন স্টপ ফ্রেন্ড রিকোয়েস্ট কিন্তু এসেই যাচ্ছে। দেখ সময়টা দেখলে বুঝতে পারবি, 1 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা উপরের 22 মানুষটা ঘন্টা। চেনা চেনা লাগছে। শুভ নবমিতা এর আসার কথা ছিল, যার ফটো দিয়েছিলে, ওই যে ডিজাইনার। হ্যাঁ মনে হয়, হ্যাঁ, হ্যাঁ। ভুলে গেছি সব। ঠিক আছে, দেখ ফ্রেন্ড রিকোয়েস্টের মালা, এদিকে ফ্রেন্ড রিকোয়েস্টের মালা, আর ওদিকে হচ্ছে মানে ওদিকে ওদিকে ফলোয়ার বল- লিস্ট বেড়ে যাচ্ছে। আমার সম্বন্ধে তো কিছু তো করতে হবে। উঠুক, আমাকে যদি আমার উপর বদনাম করে সে যদি উঠতে পারে, আমি মনে করি উঠুক। মানুষের ভালো করাই তো আমাদের কাজ। আমার সব গা শোয়া হয়ে গেছে, সত্যি কথা বলতে গা শোয়া হয়ে গেছে। এই আমাকে জিনিসগুলো একজন আমিও অফিসার বলছে, আমিও এগুলো খুবই করতাম যখন ছোট বড় একটা কথা শুনেছি, কিন্তু কোথাও গিয়ে এখন মনে হয় কি কর, ওটা তোদের কাজ, আর তোদের কথাটা গায়ে শোয়ে আমার উপরের দিকে ওঠাটা এটা আমার কাজ। উম, নতুন প্রজন্মের যারা মডেলিং করতে আসছে বা মেকআপ ইন্ডাস্ট্রিতে আসছে কেরিয়ার তৈরি করতে, তাদের জন্য তোর কি টিপস থাকবে বল? আমি শুধু নিজে অর্গানাইজার বলে এটা আমি বলবো না, আমি প্রত্যেকটা অর্গানাইজারের উদ্দেশ্যে বলবো যে শুধু আমার সাথে না, সবার সাথে কাজ করো, নিজেদের কেরিয়ার তৈরি করো। তো আমারও যেরকম একটা স্বপ্ন ছিল আমি মেকআপ আর্টিস্ট হব, সেখানে আমি চেষ্টা করে ঠিক পেরেছি, বা আমাকে কেউ একটা সাপোর্ট দিয়েছে। তা তোমরাও এই বিষয়টাকে নিয়ে যারা ভাবছো যে হ্যাঁ করবো, শুধু ভাবলে হবে না, করতে হবে। তোমরা সামনে এগিয়ে আসো এটাকে নিয়ে। অনেকেই আছে ফ্রেশার মডেল, বেশিরভাগই ফ্রেশার মডেল, কিন্তু শুধু তোমরা ফ্রেশার, আজকে ফ্রেশার আছো, দুদিন পরে তো সেটা থাকবে না। দুদিন পরে কি তোমাদেরও একটা নাম যশ হবে, ঠিক ঠিক। আর সেটা হবে মানুষের পরিচিতির থেকে, মানুষের সাথে পরিচয় হবে, যেটা আমার হয়েছে। আমি 6টা মাস আগেও কিছুই ছিলাম না, আজকে সেই ঋতু আর এই ঋতুর মধ্যে অনেকটা Difference ডিফারেন্স, অনেকটা। তা সেটাই বলবো, চেষ্টা যদি থাকে অবশ্যই কাজ করো। আমি এটাই বলবো, আমি পাশে আছি। আর আমার সাথে এখনো পর্যন্ত যারা যারা কাজ করেছে, জানি না সবাই তো ভালো কখনোই বলবে না, খারাপ অবশ্যই কারোর থাকে, কিন্তু আমার ব্যবহার নিয়ে আজ পর্যন্ত আমাকে কেউ একটা কথা বলতে পারেনি যে ওর ব্যবহারটা আমার খারাপ লেগেছে। হয়তো আমার কোথাও ভুল টুটি হয়েছে, সে জায়গায় আমি তাদের সাথে আমি বলেছি যে আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আমার কথা হচ্ছে ক্ষমা দিলে কেউ ছোট হয় না। আগামী দিনে ঋতু নতুন কোনো প্রজেক্ট, ওয়ার্কশপ, মডেলিং শুট, বড় কোনো পরিকল্পনা কি আছে? সেমিনার, খুব মানে আমার এটাই ইচ্ছা যে আমিও একটা সেমিনার অর্গানাইজ করব, শুধু শুট না। আজকে এই জায়গা থেকে শুরু করছি, সেটা আমি এই জায়গাটা নিতে চাই। আর আমি এমন একটা পরিচিতি পেতে চাই যে জায়গায় আমি এই মানুষটার হাত ধরে, আজকে এই মানুষটাকে কজন চেনে, কিন্তু আমি এটা দেখাতে চাই। আর আমার সাথে যারা আছে, যারা আমাকে ফুলফিলভাবে পুরো সাপোর্ট দেয়, আমি তাদেরকেও সামনে আনতে চাই। যে শুধু আমার পিছন দিকে তোমরা ব্যাক সাপোর্ট দিলে হবে না, আমার সামনে আসতে হবে, আমার সাথে তোমাদের পথ চলা শুরু করতে হবে। আমি এর পরিচয়টাতে, এ তো আমার মানে মাইন্ড, এ আমাকে পুরো কন্ট্রোল করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তাদেরকেও সামনে আনতে চাই, যে তোমরাও যেমন আমার পিছনে বসে আমাকে ব্যাক সাপোর্ট দিচ্ছ, তোমরা আমার সামনে থাকো, তোমরা আমার সাথে থাকো, যে তোমাদেরকে নিয়ে আমি আগাচ্ছি। আর এই মানুষগুলো আমাকে হেল্প না করলে আমি কোনোদিনই এই জায়গাটা পৌঁছাতে পারতাম না।
আর এটাই ইচ্ছা যে এখন শুট করছি, পরে এর থেকে বড় কিছু করতে চাই। একদম করতে চাই না, করব, করব। 100% করব। যেখানে আমি শুধু মেকআপ আর্টিস্ট থেকে শুরু করেছিলাম, সেখানে নেক্সট স্টেপ ছিল মডেল। সেটা আমার হয়ে গেছে, জানি না যদি আবারও কখনো মন চায় আবার ঠিক করব। তারপরে হচ্ছে অর্গানাইজার, সেটার পরিচিতিটাও পেয়ে গেছি। এবার আছে ডিজাইনার, তারপরে কোথাও গিয়ে সেমিনার অর্গানাইজ করার ইচ্ছে আছে। আমি আমার তরফ থেকে এই যেটা ও যেটা বললো, আমার কাজই হয়েছে এটা, যে আমি এই ইন্ডাস্ট্রিতে আসার পর 2020 সাল থেকে, লকডাউনের পর থেকে আমার এই কাজের জগৎটা আরো বড় হয়েছে। দেবপ্রিয়া লিখেছে, আরে জেডি বুড়ো যে, ইয়েস জেডি বুড়ো। দেবপ্রিয়া গত 1 মাস আগে ওর লাইভ ছিল। আচ্ছা, সাবজেক্ট হলো এটা, আমার কাজই হচ্ছে যেমন যারা আমাকে চেনে তারা মনে করে যে জেডি স্যারের মতন অর্গানাইজার হব। এই যে তুই তো কখনো কলকাতা বসন্ত উৎসবের নাম শুনেছিস? নাম শুনেছি, আশা হয় আশা হয়নি কখনো। বসন্ত উৎসবটা আমি, আমার মেয়ের যেহেতু ডান্স শেখে, এবার সেই ওখানে একটা বসন্ত উৎসব হয়, আমরা সেই টাইমটা ওখানেই থাকি। ওখানে একটা বড় করে আমরা প্রোগ্রাম, আমাদের বসন্ত উৎসবটা হয় হচ্ছে দোলের আগের রবিবার আর শনিবার। আমাদেরটা ওরকমই হয়, কিন্তু কি এই যে এবার তো এই ইন্ডাস্ট্রিতে ঢুকে গেছি, এর পর থেকে তো অবশ্যই ওখানে এলে তুই একটা জিনিস পাবি, কি জানিস? সারা ইন্ডাস্ট্রির যত ছেলে মেয়ে সব ওখানে। সবাইকে দেখতে পাবি, সাথে দেখবি অজানা মানুষকেও আলাপ তৈরি হবে। আরো একটা প্লাস পয়েন্ট হবে, কি জানিস? এমন কোনো মানুষের সাথে মানুষের অনেক সময় ডিস্টারবেন্স থাকে, নেগেটিভিটি থাকে, তো ওখানে যখনই তুই যাবি তখনই সেই মানুষটার সাথে তো যখন দেখা হবে তখন দেখবি অটোমেটিক দেখবি তার সাথে ভাইবস সুন্দর হয়ে যাবে। আর কখন কার সাথে কিভাবে পরিচয় হবে কেউ জানে না। এরকম আছে আমার লাইফে, কিছু কিছু মানুষ আছে যাদের সাথে পরিচয় হওয়াটাও আমি কোনোদিন আশা করিনি, তারা আমার লাইফে এসে খুব সাপোর্ট দেয় আমাকে। সবাই, বিশেষ করে আমি তোকে বলছি, তুই আশা করি দেখছিস লাইফটা, বুঝতেও পারছিস আমার সাথে থাকার জন্য, এত আমার সাথে প্রত্যেকটা টাইমে পথ চলার জন্য যেভাবে আমাকে সাপোর্ট দিচ্ছিস, থ্যাংক ইউ। আর আমি যদি উপরে উঠি তোকে নিয়েই উঠবো, এটা আমি যাকে বলেছি সে বুঝে গেছে। মানে ওর ওজন কি তোর থেকে কম না বেশি? বেশি। তাহলে ঠিক আছে, কিন্তু ঘাড়ে পা যে দিবি তাকে তো সইতে হবে। পারবে বাস, সে প্রত্যেকটা টাইমে আমাকে খুব সইতে তো হবে। সে ছাড়া আমি এই জায়গাটা আসা, মানে আমি যেমন আমি কখনো কিন্তু রুমা ম্যামকে বলি না যে আমি তোমাকে ঘাড়ে করে নিয়ে যাব। আমি রুমা ম্যামের ঘাড়ে থাকবো সেটা বলি, কারণ ভগবানের আশীর্বাদে সে তার উপর র্যাঙ্কেই আছে। একটা প্রশ্ন আমাকে তোরা করতে পারবি, আমি তো অনেক কিছু জিজ্ঞেস করলাম, একটা প্রশ্ন আমায় করতে পারবি। আমি একটা করি, ও একটা করুক, যেটা খুশি। তোমার সাথে, মানে আমার সাথে তোমার যেদিনকে প্রথম পরিচয় হলো, আমাকে দেখে তোমার কি মনে হয়েছে, আর এখনো পর্যন্ত আমাকে নিয়ে তোমার মাইন্ডে কি, মানে চিন্তা ভাবনাটা কি, যে আমি কেমন? আমি যখন লাইভে কাউকে ডাকি, আগে তাকে আমি পোস্টমর্টম করি। কারণ আমার সাথে যখন আমি কাউকে আনবো, পাশে বসাবো, আর যে জায়গাটায় বসে আছিস এই জায়গাটায় এসে মা দুর্গা বসেন, এই জায়গাটাতেই মা দুর্গা এসে বসেন। তোদের পায়ের নিচে যে আলপনা আঁকা রয়েছে দেখতে পাচ্ছিস, এখানে মায়ের ঘট বসে। আমার এই জায়গাতে তারাই আসতে পারে যাদের কাছে মা দুর্গার ব্লেসিংস থাকে। অনেক মানুষ আসতে চেয়েও আসতে পারেনি, এরকম হয়েছে। অনেক মানুষ আসতে চেয়ে আমি তাদেরকে অফার করেছি, তারা আসতে চায়নি, এরকম হয়েছে। আমি এত বড় মানুষও নই কাউকে ডাকবো আসে চলে আসবে, এত বড় মানুষও নই। বাট আমি এটা বিশ্বাস করি, এই জায়গাটায় যখন কেউ বসেন এসে, তাকে ভগবান অদ্ভুতভাবে ওপরে নিয়ে যান, অদ্ভুতভাবে তার মধ্যে ভালো কিছু দেন। এটার জন্যই আমি এই জায়গাটা ছেড়ে লাইফটা অন্য কোথাও কখনো গিয়ে করি না। এই জায়গাতে গেস্টকে আমি এখানেই বসানোর চেষ্টা করি, এই ঘরের মধ্যেই বসানোর চেষ্টা করি, কারণ এটা হচ্ছে সেই জায়গা, সেই বাড়ি যেখানে প্রতি বছর অনেক কষ্টসৃষ্ট করেও মা কিন্তু আসেন। আমার তোমার বাড়ির মধ্যে একটা জায়গা খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে সিঁড়ি থেকে উঠতে দু সাইডে অনেক ফটো ফ্রেম। আমি ফটো ফ্রেম খুব ভালোবাসি, আমার ঘরেও প্রত্যেক জায়গায় ফটো ফ্রেম। আর ওই জায়গাটা আমার খুব খুব ভালো লেগেছে, যে আমি উঠছি চারদিকে আমি ফটো ফ্রেম দেখতে দেখতে উঠছি। এটা লাইব্রেরি টাইপের লাগছিল।
এখনো আমার কাছে 350 ছবি আছে। তোমার ওইটা পছন্দ হয়েছে, তাহলে এইটা পছন্দ হয়নি? না এটা তো অবশ্যই, হ্যাঁ। এই জায়গাটা আমাকে আজকে যে আমি এই জায়গাটায় বসতে পেরেছি আমার কাছে এটা অনেক বড় পাওয়া, আর এরকম একটা মানুষের সাথে বসে আছি। এটা ঠিকই। বিষয়টা এটা, যখন তোকে আমি প্রথম দেখলাম ওখানে, টোটাল আমি ওখান থেকে বেরিয়ে আসা পর্যন্ত আমার মনে পড়ে না আমি মানে প্রায় এখনো অব্দি 500-র ওপরে ইভেন্টে গেছি। আমি কোথাও গিয়ে বেশিক্ষণ থাকি না, থাকার হয় না, কারণ আমাকে তো পর ওখান থেকে বললাম না, ওখান থেকে বেরিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে এসেছি, ওখান থেকে আবার গেছি পুরো অপোজিট টালিগঞ্জ, মানে বিজয়গড় গেছি, হ্যাঁ বলছিলাম তো, পুরো অপোজিট বিজয়গড় গেছি, মানে এদিকে 25 কিলোমিটার, ওদিকে 25 কিলোমিটার, 50 কিলোমিটার গেছি, রাত্রি 11:45 বাড়ি ফিরেছি। দ্যাট মিনস হচ্ছে যখন তোর ওখান থেকে বেরিয়ে আমি আসছিলাম তখন আমি ভাবছিলাম আমি কি কি করলাম, কি কি পেলাম। সত্যি বলছি আমার প্রচন্ড ভালো লাগছিল, ফিলিং গুড যেটাকে বলে। হ্যাঁ, আমি যেখানেই যাই যেমনই যাই আমি পরিবেশটাকে নিজের মতন করে নিই। আমার এটা মনে হয় না একবারও যে তুমি ওখানে নতুন, বা আমি বুঝলাম যে আসলে কিভাবে কি রিয়াক্ট হবে, মানে কি করব, কিরকম ভাবে আপ্যায়ন করবো বা কিছু। কিন্তু সত্যি কথা বলতে এত আমার গ্রুপে সবাই এত ভালো রিভিউ দিয়েছে, আর আমার কাছে যারা যারা কাজ করেছে এখনো পর্যন্ত আমার মানে 3টে শুটে কোনোটায় কোনো ঝুট ঝামেলা বা কোনো ব্যাড রেকর্ড কিছু আসেনি। খুব ভালো ভালো, মানে রিভিউ খুব ভালো, কি বলবো, মানে Review খুব ভালো। রিভিউ ভালো দিয়েছে, কিন্তু তার দিয়েও বড় কিছু বলবো, আমার কাছে পার্সোনালি মেসেজ এসেছে যে জেডি স্যার এত ভালো, এরকম কিছু। ব্যাপারটা কি, যেমন অঙ্কনদাকে নিয়ে সবাই, অঙ্কনদা গ্রুপে আছে, অঙ্কনদাকেও যেমন দিয়েছে, অঙ্কনদা তো দেখতে পেয়েছে, আমি গ্রুপে অ্যাড করিনি, কারণ এত গ্রুপ আমার ফোনেও আছে অনেক গ্রুপ, এবার আমার থেকে বড় মাপের অনেক বড় মাপের মানুষ তুমি, তা সেই জায়গায় গিয়ে এত গ্রুপ, সব আমার ফোনে প্রায় 350-র উপরে গ্রুপ আছে। তাহলে ফ্যাশন আমি ওর জন্যই আর ইন্ডাস্ট্রিতেই তো গ্রুপে অ্যাড করি। 210টা-12টা আছে। আর এক একটা শুট চলে গেল ওই গ্রুপগুলো আর ইউজ করা সেরকম হয় না, তো ওর জন্য আর গ্রুপে আমি অ্যাড করি। আমি আমার আমার গ্রুপে ইচ্ছে ছিল add হওয়া এখানে মানে এসে আমি ছবি বলবো। তোলা, আমার ছবি তোলার ব্যাপারটা থাকে, আমি যে ছবিটা তুলি, আমি ছবিটা কেন তুলি, এই যে আমি প্রত্যেকটা ইভেন্টে গিয়ে আমি এই জিনিসটা দেখলাম, আমি এটাই প্রশ্ন করতে চাইছিলাম, ছবিটা তুলি। আমি অরিজিনাল এই প্রশ্নটাই করতে চাইছিলাম যে ঠিক আছে, প্রশ্নটা জমিয়ে রাখো। আমি ইয়ে করি না কি, মানে আমি যেহেতু ক্যামেরা হাত দিই না, ক্যামেরাটা আমি হাত না দেওয়ার কারণ হচ্ছে আমি ফ্যাশন ইন্ডাস্ট্রির ফটোগ্রাফারদের উদ্দেশ্যে আমার ফটোগ্রাফিটাকে বন্ধ রেখেছি, বিকজ আমার ছবি থেকেই সমস্ত, আমার সব কিছু ছবি থেকেই বিয়ে, ছবি থেকেই সব কিছু। তো ফটোগ্রাফি করতে প্রচণ্ড ভালোবাসি, ছবি তুলতে প্রচণ্ড ভালোবাসি, বাট 2018 সালের 15ই মে আমি ছবি তোলাটা পুরো বন্ধ করে দিই। কেন? আমি একটা জায়গায় গিয়ে দেখেছিলাম যে আমি একটা ফ্রেমে ছবি তুললাম, তুলে ফ্রেমটাকে নষ্ট করে দিলাম। পরে ভাবলাম আরে আমি নষ্ট করলাম কেন, আমি তো অর্গানাইজার, তাতে আমি অন্যায় করলাম এটা, মানে ব্যাপারটাকে ক্যালকুলেশনটা বুঝেছিস। একটা ভালো ফ্রেম দেখেছি, ফ্রেমটা আমি ছবিটা তুলেছি, তুলেই ফ্রেমটাকে ঘেঁটে দিলাম যাতে আর কেউ ওটা তুলতে পারে। ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে আমার মাথায় এলো আমি একটা অর্গানাইজার, আমি এতগুলো লোককে ছবি তুলতে নিয়ে এসেছি, তাহলে এই ছবিটা আমি তুলে বাকি লোকেদের তুলতে দিলাম না কেন? ওই যে মনের ভেতর পাপবোধটা এলো, ইনস্ট্যান্ট ডিসিশন। বাড়িতে এলাম, ফ্যামিলির সাথে কথা বললাম, ছবি তুলবো না। আমার বাড়িতে ক্যামেরার কালেকশন দেখলে ভয় পেয়ে যাবে, 1,25,000 টাকার তো ক্যামেরা রয়েছে আমার কাছে। কিন্তু এবার আমি খুব আপডেটেড মানে নতুন আপডেট ফোন। কেন? এই যে আমি 4খানা ফোন জায়গায় নিয়ে যাই, খুব ভালো লাগে। নতুন জায়গায় যখন আমি যাচ্ছি একটা জায়গায়, আমার 4টে ফোনই নিয়ে যাচ্ছি। কেন? আমার একটা জায়গায় ছবি তোলার পরে আমার ফোনটা কিন্তু ব্যাটারিটা অফ হবে, আর একটা জায়গায় গিয়ে যাতে আমার সেইটা অসুবিধা না হয়। এবং ওই যে ছবি তোলা, ওই যে বাচ্চাগুলোর যে ছবিগুলো তুলছি, ওদের কাছে মেকআপ আর্টিস্টদেরকে বলছি আমার কাছে তোদের আসতে হবে না, আমি তোদের কাছে আসবো। আমি ওই জিনিসটাই দেখছিলাম যে যখন ফটো তুলছিলে তুমি, মানে কি বলবো, একদম মানে সবাইকে নিজের মতো মনে করছে, একদম সবাইকে নিজের মতো, একদম মানে এই ইন্ডাস্ট্রির ছেলে মেয়েদেরকে তো আমি সন্তানের চোখে দেখি বলেই তো আমার ভালোবাসাটা যাচ্ছে না। একদম, এটা তো দেখলামই। এই যে একটা বাচ্চা, আমি জানি যে অঙ্কন ছবিটা পেয়ে ছবিটা দিতে ওর 1 দিন লাগবে বা 2 দিন লাগবে, কিন্তু মানুষ বাড়িতে যাওয়ার পরে মনে হয় আজকে কি তুলেছি। তুমি তো মনে হয় ঋতুকে সঙ্গে সঙ্গে হ্যাঁ, ছবি দেখলাম দিই। ঋতু কোনো সঙ্গে দিয়ে দিচ্ছে। আমি সবাইকে গ্রুপে দিয়ে দিয়েছি, আমাদের ভালো যেটা ভালো, হয়, খুব ভালো ভালো রিভিউ এসেছে। আমাদের আইফোনের একটা অ্যাপেলের সিস্টেম আছে, আমি এই ফোন থেকে কোনো যদি ছবি তুলি আমার বাকি ফোনগুলোর মধ্যে অটোমেটিক ছবিগুলো চলে যাবে। কি করে? আইক্লাউড আছে আমাদের। আইক্লাউড মানে এখানে যে ছবি উঠবে সেটা আইক্লাউডে অটোমেটিক আপলোড হয়ে যাবে,
আর ওই ছবিগুলো ট্যাবে দেখতে পাবো, এই ফোনে দেখতে পাবো, আমার সার্ভারে দেখতে পাবো, সবাই দেখতে পাবে। তো আমার একটা ছেলে আছে যে পেইড, সে কি করে ফেসবুকে সঙ্গে সঙ্গে ছবিগুলোকে আপলোড করে দেয়, আচ্ছা 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 আচ্ছা। সঙ্গে সঙ্গে আপলোড হয়ে যায়। তার মানে সবাই বলে যে এডি স্যার যেখানে যাবে সেখানে ছবি সঙ্গে সঙ্গে আপলোডেড। না ওইটাই দেখলাম যে ওটাই ভালো লাগলো। এবং ওই বাচ্চাটা যখন সেই ছবিটা পোস্ট করছে, ওটা কিন্তু আমার কাছে খাটনি সার্থক। আর ছবির কোয়ালিটি কিরকম হয় সেটা তো দেখেইছিস। একদম বাবা, এই ছবির কোয়ালিটিটাই হচ্ছে আমি খুব টিপটপ সেটা দেখলেও বোঝা যায় আর ব্যবহারে সব দিক দিয়ে টিপটপ। এই যে টিপটপনেস, এই যে ফ্রেমটা, এই ফ্রেমটার জন্য, এই ফ্রেমটার জন্য কিন্তু খাটতে হবে, একদমই তো অবশ্যই, এমনি কিচ্ছু হবে না। তো অবশ্যই। আমি কারোর বাড়িতে যদি গিয়ে আধ ঘন্টাও থাকি না, কোনো স্টুডিওতে গিয়ে যদি 1 ঘন্টাও থাকি, আধ ঘন্টাও থাকি, আমি তাকে বলে দিয়ে আসি এটা তোমার এটা ভুল আছে, এটা তোমার এটা ভুল আছে, এগুলো এটা ঠিক করে নিও। ভুল ধরিয়ে দেওয়াটা, এটা অনেকে আছে রাগ রাগ হিসেবে নাই যে ইস আমাকে ছোট করলো, এটা কোনো কথা নয়। ওই ভুলটা থেকে আমার শিক্ষা হবে। আমি আবার রাখতে দিন, আমি কিরম বলি, বস লাইটটা তো ঠিক লাগছে, হেভি লাগছে, কিন্তু লাইটটা যদি একটু এই করো তাহলে কিন্তু এটা কিন্তু এত হবে। যেমন কোনো ফটোগ্রাফ, আমি যেমন অঙ্কনকে বললাম, অঙ্কন দেখি ছবিটা কি তুললো, ভালোভাবে কিরে শিখিয়ে দেওয়া আর কিছু। কিরে তুই এত খাটবি কেন? আমি অঙ্কনকে কানে কানে বললাম, এত খাটবি কেন, এটাকে তুলে দে, এটাকে নামিয়ে দে, মানে একটা ক্যালকুলেশন আছে ক্যামেরা, তুলে নামিয়ে দে, ইয়ে করতে হবে না, এডিট করতে হবে না, র ফাইল মেরে দিবি, দেখবি লোকে ভেবে নেবে। তার মানে কি আমি এখানে এক্সপার্ট কেন? আমি একটা 13 বছর ধরে একটা আইডিয়া চালাই, একদম আছে, আইডিয়া আছে বলে তো 400 লোক ছবি ফেলছে, প্রত্যেকটা ছবি আমি দেখছি, কারণ আমার একটা ভালোবাসা, একদম। আমার একটা ভালোবাসা, দ্যাটস অল। লালি ঘরমি লিখেছে ঋতু খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ দি। না, ঋতুকে খুব সুন্দর দেখতে। আমি খানিকক্ষণ আগেও যখন ঋতু সাজছিল, আমি ঋতুকে বলেছি ঋতু তোকে কিন্তু খুব সুন্দর লাগছে। এখানে এসে আমি রেডি তারপরে হয়েছি, মানে তুই যে কম্বিনেশনটা করেছিস, সেই কম্বিনেশনটা হিট কম্বিনেশন। আমি কোনো কিছু, তুমি অন্তত জানো যে আমার কিছু চয়েস করে ওরে, ছিলই না, হঠাৎ করে সবকিছু। আমরা ঘুম থেকে উঠেও যদি বাসি মুখেও যদি মুখ দিয়ে যদি গন্ধ বেরোয় তাহলে আমাদের দেখতে ভালো লাগে, কারণ আমরা শুক্রের জাতক, আমরা শুক্রের প্রফেশনে আছি। এই যে লালি ঘরমি যে আছে, সে হচ্ছে আমার ওই দিন শুটে ছিল, ফটো আছে, আর দিদির হাতের কাজ খুব ভালো। আর স্যার কেমন আছেন? আমি সব সময়ের মতন ভালো থাকি, ভালো আছি। আবারও আশা করছি কোনো না কোনো শুটে যাবে, তোমাদের সাথে আবার দেখা করাবো। একদম। আর আমি দেখা করানোর কে, এ হচ্ছে মেন মানুষ যে কিনা আমাকে সময় দিয়ে যায়। অবশ্যই যাব। ওই যে বললাম আমাকে যখন কেউ একজন বলেছিল যে কেন তুমি এখান থেকে অতটা দূর যাবে, যেমন একটা ফটোগ্রাফার আছে, ওর নাম হচ্ছে রাজদেব। হ্যাঁ, রাজদীপ। যত প্যাকেজ শুট হয়, এই ছেলেটা এখন ম্যাক্সিমামটা করে, বাচ্চা ছেলে, 24 বছর বয়স। রাজদেব, দেব, রাজদেব তোর নাম? দীপ। রাজদীপ। কালকে ওর সাথে কাজ ছিল রাজদেব, আমি এখন পর্যন্ত শুনি বাচ্চাটা তো 24-25 বছর বয়স তো, হ্যাঁ বেশি বয়স না, বাট জানি না, আবার হতে বলে পারে বলু তো, mistake। বলে হ্যাঁ, বলে হ্যাঁ, দেখতে হ্যাঁ, রাজদেব। হ্যাঁ, আমি নাম এটা বলে যাই, রাজ। শুভঙ্কর তো, ও তো হচ্ছে ডিজাইনার, ও তো হ্যাঁ। ইসে করে। রাজদেব তো, ওর একটা শুট ছিল কোথায়, নৈহাটিতে। আচ্ছা, নৈহাটিতে শুট ছিল, তো শীতকাল ছিল তখন। আমার সেদিনকে 5টা জায়গায় যাওয়ার ছিল, 5টা জায়গায়। তার আগে আমি এখান থেকে দুপুর 1টায় বেরোবো, আমি জানি এখান থেকে নৈহাটি যেতে আমার 1 ঘন্টা লাগবে। বেরোতে গেলাম, গিয়ে দেখলাম যে আমার যে বড় গাড়িটা, মানে বুলেটে বেরোবো ভেবেছিলাম, সরি, প্রচন্ড ঠান্ডা ছিল সেদিনকে, গাড়িতে বেরোবো। গাড়ির গ্যারেজের সামনে ওই নর্দমার পাক তুলে রেখেছে, গাড়ি বেরোনোর জায়গা নেই, বেরোনোর জায়গা নেই। তার আগের দিন নোটিশ করে দিয়েছিল, আমার দোষ না, যেতে পারলাম না। বাড়িতে এসে দেখছি আমার ছেলে স্কুটি নিয়ে চুল কাটতে গেছে, মানে যেটা নতুন স্কুটি, চুল কাটতে গেছে। আমি কি করব, অগত্যা আমাদের যে স্টাফেদের যে স্কুটি আছে সেই স্কুটিটা নিয়ে বেরিয়েছি আমি। সেই স্কুটিটা একটা ঝরঝরে স্কুটি, 12 বছর বয়স। সেটা নিয়ে আমি আচ্ছা, এখান থেকে, ঝরঝরে তো আছে, ঝনঝন কতটা করে? ঝনঝনি করে ওটা, ঝনঝনি করে। এখান থেকে ওই স্কুটি নিয়ে গেছি আমি নৈহাটিতে 8 ঘন্টা। আমার একদম টাইম শিডিউল, একদম পুরো পারফেক্ট টাইম শিডিউল থাকে। ওখান থেকে গেছি দমদম ক্যান্টনমেন্টে জিমি স্টুডিও। ওখান থেকে এসেছি কি নাম স্টুডিওটা, এই মুহূর্ত
আচ্ছা মহুরাত থেকে দক্ষিণেশ্বর ব্রিজ ধরে গেছি আমি ওপারে কি এনার্জি লেভেল, কোথায় সত্যি সেটা তো বলছি শুনুনি এখনো। ওপারে কি এনার্জি লেভেল। দক্ষিণেশ্বর ব্রিজ জায়গাটার নাম হচ্ছে বালি ব্রিজ পার করে। না, বালি বীজ তো এখানে সামনে। আরে আরে জায়গাটা ভুলে যাচ্ছি নামটা। আরে দীঘা যাওয়ার পথে ডান দিকে যেখানে সবাই খেতে যায়, তোমার যে যেখানে দাঁড়ায় এটা দাঁড়ায় যেখানে গাড়িটা, কি কিছু নাম একটা বলো না? বলেছে, হ্যাঁ, কিছু একটা বলছে। কোলাঘাট। কোলাঘাট। স্যার আমাকে আইসক্রিম খাওয়ালেন না? আচ্ছা নেক্সট দিন নিয়ে যাব। আগের দিন কি করে নিয়ে যাবো? আগের দিন তো গুগলে আমাকে ঘোরাতে ঘোরাতে নিয়ে গেছে, আর ও আমাকে এমন লোকেশন দিয়েছে, সেই লোকেশনে গিয়ে দাঁড়িয়ে আছে, সেই লোকেশন থেকেও 3 কিলোমিটার দূরে দেখাচ্ছে। লোকেশন কয়েকজনেরই ওরকম দেখিয়েছে। তুই যে লোকেশন আমাকে দিয়েছিস সেই লোকেশন থেকে এরকম 3 আরো একজন কিলোমিটার ভুল দূরে। করেছে। তাই নিয়ে 3 আমাকে কিলোমিটার তাই দূরে। নিয়ে আমাকে ঝাড়ও খেতে হয়েছে। এবং যখন আমি ফিরলাম দেখলাম স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার দূর। হ্যাঁ, আমাকে 6.5 আমাকে কিলোমিটার যারা ঘুরিয়ে নিয়ে কন্টাক্ট গেছে। করে এসছে তারা কিন্তু নরমালি 10 মিনিটের মধ্যে ওখানে ঢুকে গেছে, আর যারা আমাকে লাইভ লোকেশন আমি পাঠাচ্ছি তাদের দেখাচ্ছে 3 কিলো 4 কিলোমিটার, তারা ঘুরে যাচ্ছে পাই পাই করে। তুমি সেদিন কি কোলাঘাটে চলে গেছিলে? হ্যাঁ, কোলাঘাটের আগে হচ্ছে কি নাম জায়গাটা? ধুলাগড়। ধুলাগড়। এই ধুলাগড় নামটাই ভুলে যাই। ধুলাগড় মেন হাইওয়ে থেকেও গলির ভেতরে, মানে ভেতরে, গ্রামের ভেতরে 2.5 কিলোমিটার প্রসেনজিতের শুটে। শুভ আরামবাগের নবমী- দিকে। না অত দূর না, ওইদিকে না, আরামবাগ তো এইদিকে। আরামবাগ তো নদী, এদিকে না। তারকেশ্বর লাইন। ধুলাগড়ই। ডান দিকে। ধুলাগড়ের বাদিকে। মেন হাইওয়ে দিয়ে যাওয়ার পথে এবার বাদিকে কাটিয়ে দিল, বাদিকে গ্রামের ভেতরেও 3 কিলোমিটার। যখন ওর কাছে গিয়ে পৌঁছলাম তখন বিকেলবেলা 4:30 বাজে, 4:45। আচ্ছা, এবার একটা কথা বলি, অন্ধকার হয়ে গেছে। গাড়িটা কত স্পিডে চলে? আমি প্রচন্ড আস্তে গাড়ি চালাই। এত আস্তে যে এত তাড়াতাড়ি সব জায়গায় পৌঁছে যায় নাকি? না, ওই যে বললাম না, টাইমের ব্যাপারটা আমি খুব ক্যালকুলেটিভ হয়েছে, মানে আমি কোথা থেকে তাহলে কোথায় কত তোমার দূর সাথে যেতে। তাহলে তোমার সাথে আমার মিল নেই। মিল নেই তো? তুই জোরে গাড়ি চালাস? গাড়ি কে? স্কুটি বাড়ি চালাস না? ও তুই দেরি। ও, হ্যাঁ, তাই বল। তার জন্য না, বলছি। আমাকে টাইম ম্যানেজ কেন করতে হয়? সেইভাবে এগিয়ে যাও তুমি, আমাকে তো- সেই বাড়ি থেকে বেরো। আমি জানি না তুই আমার ফেসবুকে কতদিন ধরে আছিস বা আমায় খেয়াল করেছিস কিনা কখনো। আমি কাল কোথায় কখন যাব সব আমি আগের দিন শিডিউল তৈরি করে আপলোড করে দিই। আচ্ছা, আমাকে অর্গানাইজার জানে যে জেডি স্যার 3টে আসবেন, আমাকে 3:15 ছেড়ে দিতে হবে। আচ্ছা। কেন এর আরো জন্য- কম সময় দিই তার একটা কারণ থাকে। যখন একটা স্পেশাল গেস্ট আমার ইভেন্টে, যখন কোনো স্পেশাল গেস্টকে আমি নিয়ে আসি, তখন সে যতক্ষণ থাকবে তাকে অ্যাটেনশন দিতে হয়। তাকে অ্যাটেনশন না দিলে সে অপমানিত ফিল করবে। একদম। আর সে যতক্ষণ থাকবে ততক্ষণ অন্য কোনো দিকে মন দিতে পারবো না। যে কারণে আমি নিজে এটা ফিল করে অন্ততপক্ষে ম্যাক্সিমাম 15 মিনিট টাইমের মধ্যে আমি যাবো, সব এই কাউকে উঠতে হবে না, সবাই নিজের জায়গায় বস, আমি আসছি তোদের কাছে। একটা মেয়ে সাজতে সাজতে যদি উঠে আসে, তার তো সেটআপটা নষ্ট হয়ে গেল। একদম, এটা একদম না। কেন আমি সেটা করব? এটা তো একটা এই স্টুডিও, জিনিসটা খুব ভালো, এটা আমার সাথে কেউ করেছে। একটা সেটআপ, একটা স্টুডিওর ঘন্টায় ভাড়া যদি 200 টাকাও হয়, আমার জন্য আমি 15 মিনিট নষ্ট করতে দেবো না কাউকে। আমি তার কাছে পৌঁছবো। এই চিন্তাধারা সে তো কাজ করছে, তার মডেল, মেকআপ আর্টিস্ট মডেলকে সাজাচ্ছে, দুজনেই যদি উঠে চলে আসে তাহলে স্টুডিওর এক জায়গায় ভিড় হয়ে গেল, একদম। কেউ ভালো করে ছবি তুলতে পারলাম না। না। আমি তার কাছে যাব, গিয়ে তাকে ব্লেসিংস দেবো, তার পাশে দাঁড়াবো, ছবি তুলবো, 45 সেকেন্ড খরচা ছবিগুলো করবো। সেদিন যা উঠেছিল না, সত্যি কথা সেদিনকার লুকটাই, সবার লুকগুলো এত ভালো হয়েছিল, আর আগের দিনের মেকআপ আর্টিস্ট গুলো এরকম ছিল, জাস্ট তাদেরকে কিছু বলার নেই। আমি তাদের সাথে প্রত্যেকটা শুটে আমি তোমাদেরকে চাই, এটাই বলবো, তোমরা অবশ্যই শুট একটাও আমার মিস করো না। না করবে না। বেশ, যাই হোক, আমাদের লাইভ শেষ করতে হবে, কারণ আমাদের 1.5 ঘন্টা ক্রস করে গেছে। কখন অতক্ষণ আমরা জানি না, গল্প করে এত গল্প করে ফেলেছি। আমরা 1.5 ঘন্টা ক্রস করে গেছে, আমরা জানি না। শুভ নবমিতা কমেন্ট করেছে, খুব সুন্দর লাইভ দেখে মন। একটু লাইভটা অফ করে দিয়ে যাবে? আচ্ছা, যাই হোক, আমাদের Thank শেষ you. করতে হবে। আগামী দিনে তোর প্রজেক্ট নিয়ে। আচ্ছা, ওটা কি এখানে আনে এখন লাইভের সামনে? ও হ্যাঁ, সরি, তার আগে এটা এটা কোনোদিন হয়নি, এটা এটা ওর বউকে এটা দেবে, আর আমি এখান দিয়ে ছবি তুলবো। গোলাপটা নেতিয়ে গেছে গো। ও নেতাক, কোনো সমস্যা নেই। টাটকা আচ্ছা, গোলাপটা তার নেতিয়ে আগে গেছে। আমি যেটা এনেছি, আগের বার আমি ফুল জিনিসটা খুব ভালোবাসি, আগের বারও আমি তোমাকে ফুল দিয়েছি। না, ছবিটা তুলে নাও, ঠিক আছে? এবারও আমি তোমাকে ফুল দিয়েই সম্বর্ধনা তো জানাতে পারলাম। তোমার কাছে আমি এসেছি, তুমি আমাকে ডেকেছো, আজকে এই জায়গাটায় আমাকে বসিয়েছো, তার জন্য অনেক ধন্যবাদ। আর এতটা সময় এত দাও, একটা গল্প, ছবি তুলে দাও। এত গল্প করলাম,
এটা মনের অনেক live। কথা বললাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের হবে। সম্পর্ক এইরকম এত সুন্দর একদম। থাকবে। থাকা দুটো ঋতুপর্ণা একটু তুলে দে তো। দাদা ছিল ঘোলা আসছে কেন? ঘোলা আসছে না না, না, না। এটা উঠিয়ে দে, উঠিয়ে দে। হয়েছে ঋতুপর্ণা একটু ওইখান থেকে তুলে দে, ওয়াইডে তোল, ল্যান্ডস্কেপে তোল। কেকটা আমরা সুন্দর করে ফিটফাট করে কাটবো। এরপরে আমাদের একটা ছোট্ট কেক কাটিং অনুষ্ঠান আছে, যেটা আপনারা স্টিলে দেখবেন। ঠিক আছে, ওটাই বেস্ট। থ্যাংক ইউ। আর ওর বউকে ছবিটা ইয়ে দিক, কোনোদিন একটা দারুণ করে দেয়নি। ছবি, দারুণ করে ছবি একটা। 10 বছরের আর সেটা সাক্ষী আমি। একদম আমি না শুধু মা দুর্গার সবাই আছে জায়গায় বসে লাইভ যারা লাইভে দেখছে, এতগুলো মানুষ। একদম। থ্যাংক ইউ। লাইভটা শেষ করতে হবে, আবার দেখা হবে শনিবার স্পেশাল গেস্টের সাথে। থ্যাংক ইউ। সবাই শুভরাত্রি। নমস্কার, শুভরাত্রি, টাটা।